নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টোরি স্টেশনের গল্পের আসরে আপনাদের আরও একবার হার্দিক অভিনন্দন। আপনারা জানেন, আমরা সব সময় চেষ্টা করি নতুন নতুন ভিন্ন স্বাদের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে। আজ নিয়ে এসেছি তেমনই এক সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প, আর্নেস্ট হেমিংওয়ের লেখা দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। ঔপন্যাসিক ও ছোট গল্প লেখক আর্নেস্ট হেমিংওয়ের জন্ম আমেরিকার ইলিনয়েসের ওক পার্কে 1899 সালে। হেমিংওয়ের প্রথম প্রকাশিত দুটি গ্রন্থ 3 স্টোরিজ অ্যান্ড 10 পোয়েমস এবং ইন আওয়ার টাইম, কিন্তু তার ব্যঙ্গধর্মী উপন্যাস দি টরেন্টস অফ স্প্রিং লেখক হিসেবে তার নাম সুপ্রতিষ্ঠিত করে। আমাদের আজকের গল্প দি ওল্ড ম্যান অ্যান্ড সি লেখার জন্য 1954 সালে উনি সাহিত্য নোবেল পুরস্কার জেতেন। এটি একটি প্রাচীন বৃদ্ধের কথা, এক আদিম জীবন্ত ভয়াবহ সুন্দর সমুদ্রের কথা, সমুদ্রের তলদেশ থেকে উঠে আসা এক অসাধারণ বিশাল মাছের কথা। গল্পটি অনুবাদ করেছেন সৌরিন নাগ। গল্প পাঠ ও পরিবেশনা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেঙ্গলি স্টোরি স্টেশন চ্যানেলটিকে। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। আসুন শুনে নেওয়া যাক দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। বুড়ো একা, বড় একা। ওর ডিঙি নৌকাটা নিয়ে একা একা মাছ ধরতে যায় উপসাগরে। গত 84 দিন একটাও মাছ ধরতে পারেনি। প্রথম 40 দিন একটা ছেলে ছিল ওর সাথে, কিন্তু 40 দিন পরে ছেলেটার বাবা মা ওকে বলল যে বুড়ো অপয়া, আর তাই বাবা মার হুকুমে ও এখন অন্য নৌকায় যায়। আর প্রথম সপ্তাহেতেই ওরা 3-3টে বড় মাছ ধরেছে। কিন্তু রোজ বুড়ো খালি নৌকা নিয়ে ফিরছে দেখে ছেলেটার মন খুব খারাপ হয়ে যায়। ও গিয়ে বুড়োকে সাহায্য করে নৌকার মাছ ধরার সাজ সরঞ্জাম বয়ে নিয়ে আসতে। কখনো দড়াদড়িগুলো, কখনো বা কোঁচ, হারপুন অথবা নৌকার মাছ তুলে লাগানো পালটা বয়ে নিয়ে আসে। ময়দার বস্তা কেটে অসংখ্য তালি মারা পাল হাওয়ায় যখন ফুলে ওঠে, মনে হয় একটা হেরে যাওয়া লোকের পতাকা উঠছে। বুড়ো রোগা, ওর শীর্ণ ঘাড়ের পেছনে চামড়া কুঁচকে গেছে। গ্রীষ্মকালের সমুদ্রের জলে প্রতিফলিত প্রখর রোদ ওর দুই গালের চামড়া পুড়িয়ে বাদামি ছোপ ফেলেছে। একসময় ও অনেক ভারী মাছ ধরেছে। তার ছিপের সুতো টানতে টানতে ওর দুই হাত ক্ষত বিক্ষত হয়েছে, আর এখন শুকনো কাটা দাগে ভর্তি। বুড়োর সারা শরীরে বার্ধক্যের ভার, কেবল ওর চোখ দুটো সমুদ্রের মতো নীল আর হাসি খুশি, যেন হারতে জানে না। নৌকাটা পাড় থেকে টেনে তুলে ওপরে উঠতে উঠতে ছেলেটা বলল, সান্তিয়াগো, জানো, এ কদিন আমি বেশ কিছু টাকা জমিয়েছি, তাই আমি আবার তোমার সঙ্গে মাছ ধরতে যেতে পারি। বুড়ো ওই ছেলেটাকে মাছ ধরতে শিখিয়েছিল, আর ও সত্যিই বুড়োকে ভালোবাসত। না, আমার সঙ্গে যাবে না। যে নৌকায় আছো ওটা পয়া, ওদের সঙ্গেই থাকো। কেন, তোমার মনে নেই? এর আগে একবার এক নাগারে 87 দিন একটাও মাছ ধরা পড়েনি, আর তারপরেই 3 সপ্তাহ ধরে প্রতিদিন আমরা বড় বড় মাছ ধরেছিলাম। হ্যাঁ, সব মনে আছে। আমি জানি আমার ওপর তোমার ভরসা আছে। বাবাই তো আমাকে বলল তোমার নৌকায় না যেতে। আমি তো ছোট, অবাধ্য তো হতে পারি না। জানি জানি, আর এটাই তো স্বাভাবিক। বাবার কোনো বিশ্বাসই নেই। ঠিক কথা, কিন্তু আমাদের তো বিশ্বাস আছে, তাই না? হ্যাঁ, চলো চত্বরে গিয়ে বসি, আমি তোমাকে বিয়ার খাওয়াবো, তারপর নৌকার সাজ সরঞ্জাম ঘরে নিয়ে যাব। ভালোই তো, আমরা দুজনই তো মেছুড়ে,
কি বলো? হাওয়া পূব দিক থেকে বইলে হাঙরের আড়ত থেকে গন্ধটা এদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু আজ উত্তরে হাওয়ায় গন্ধটা তেমন টের পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর হাওয়াটা পড়ে গেলে চত্বরের ওপর হালকা রোদ্দুরে দিনটা বেশ উপভোগ্য হয়ে উঠেছিল। বুড়ো বিয়ারের গ্লাস হাতে নিয়ে বিগত জীবনের দিনগুলোর কথা ভাবছিল। ছেলেটা বলল, সান্তিয়াগো, আমি কাল তোমার টোপের জন্য সার্ডিন মাছ নিয়ে আসবো। না না, তুমি কাল বেসবল খেলতে যেও, আমি নৌকা বাইব, আর রোহেলিও জাল ফেলবে। কিন্তু আমার যে যেতে ইচ্ছে করছে। আচ্ছা, তোমার সঙ্গে মাছ ধরতে যেতে না পারলেও তোমার কিছু কিছু কাজ তো আমি করে দিতে পারি। কেন? তুমি যে আমাকে বিয়ার খাওয়ালে, তুমি তো রীতিমতো মরদ হয়ে উঠেছো। আচ্ছা, তুমি যেদিন প্রথম তোমার নৌকায় আমাকে নিয়ে যাও, তখন আমার বয়স কত ছিল? মাত্র 5 বছর, আর সেদিনই তুমি প্রায় মরতে বসেছিলে। কেননা আমি মাছটাকে খেলিয়ে খেলিয়ে ক্লান্ত না করেই নৌকায় তুলে ফেলেছিলাম, আর মাছটা নৌকাটাকে প্রায় ভেঙে ফেলেছিল। মনে আছে তোমার? হ্যাঁ, মনে আছে। মাছটা লেজ দিয়ে বাড়ি মেরে বসার তক্তাটা ভেঙে ফেললো, আর তুমি নৌকার গলুইতে কুণ্ডলি পাকানো ভিজে সুতোর ওপর আমাকে ছুঁড়ে সরিয়ে দিয়ে মাছটাকে ক্রমাগত বৈঠা দিয়ে মারছিলে, আর আমার সারা শরীরে রক্তের মিষ্টি গন্ধ ছড়িয়ে গিয়েছিল। তোমার কি সত্যি এসব কথা মনে আছে, না আমি তোমাকে পরে এসব গল্প করেছি? তোমার সঙ্গে প্রথম দিন যাওয়ার পর থেকে সব আমার মনে আছে। বুড়ো ওর দিকে রোদ পোড়া স্নেহ মাখা চোখে তাকিয়ে নিয়ে বলল, তুমি যদি আমার ছেলে হতে, তাহলে হয়তো তোমাকে আমার নৌকা নিয়ে যাবার জুয়া খেলতাম, কিন্তু তুমি তো তোমার বাবা মায়ের ছেলে, আর তাছাড়া তুমি একটা পয়া নৌকায় আছো। আমি কি তোমার জন্য সার্ডিন মাছ আনবো? আমি জানি কোথায় আমি আরো 4টে ভালো টোপ পাবো। না না, আমার ওগুলো তো আছে, ওগুলো আমি বাক্সে নুন দিয়ে রেখেছি। আমি 4টে টাটকা টোপ এনে দেবো। না না, একটা। বুড়ো আশা আত্মবিশ্বাস কোনোটাই হারায়নি, আর এখন তো ফুরফুরে হাওয়ার মতো নিজেকে তাজা মনে করছে। ছেলেটা বলল, দুটো? যদি চুরি না করো তাহলে দুটো। আমি ওগুলো কিনেছি। ধন্যবাদ। ও এত সরল যে ওর স্বাভাবিক নম্রতার কথা ভাবে না, তবে এটা জানে যে এতে ওর কোনো মর্যাদাহানি ঘটবে না। কাল যদি এই রকম স্রোত থাকে তাহলে দিনটা ভালোই যাবে। কাল তুমি কোন দিকে যাবে? হাওয়ার দিক বদলাবার আগেই সমুদ্রের অনেক ভেতরে চলে যাব, অন্ধকার থাকতে থাকতে বেরিয়ে পড়ব। আমিও আমাদের নৌকাটাকে অনেক দূরে নিয়ে যেতে বলবো। তাহলে তুমি যদি সত্যিই একটা বিশাল মাছ ধরতে পারো, তাহলে আমরা তোমাকে সাহায্য করতে যেতে পারবো। তোমার নৌকার লোক বেশি দূরে যাওয়া পছন্দ করে না। হ্যাঁ, তা ঠিক, কিন্তু আমি কায়দা করে বলবো যে বহু দূরে ও দেখতে না পেলেও আমি একটা পাখিকে মাছ ধরতে দেখতে পাচ্ছি, আর আমি ঠিক ডলফিনের পেছন পেছন ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ওর চোখের দৃষ্টি কি খুব খারাপ? হ্যাঁ, ও তো প্রায় অন্ধ বললেই চলে। অবাক কাণ্ড, ও তো কোনোদিন কচ্ছপ ধরতে যায়নি, কারণ এই কচ্ছপ মারার কাজেই মানুষের চোখ নষ্ট হয়। কিন্তু তুমি তো অনেক বছর মস্কুইটো উপকূলে কচ্ছপ মারার কাজ করেছিলে, কই তোমার চোখ তো ভালোই আছে। আরে, আমি একটা আজব বুড়ো। কিন্তু একটা সত্যিকারের বিশাল মাছ ধরার মতো গায়ের জোর কি তোমার আছে? হ্যাঁ, তাই তো মনে হয়। তাছাড়া নানা রকম কৌশলও আছে। চলো, সাজ সরঞ্জাম ঘরে নিয়ে যাই, আর খেপলা জালটা নিয়ে আমাকে সার্ডিন মাছ ধরতেও যেতে হবে।
ওরা নৌকা থেকে সাজ সরঞ্জামগুলো নামিয়ে আনলো। বুড়ো মাস্তুলটা কাঁধে নিল, আর ছেলেটা নিল শক্ত করে পাকানো বাদামি সুতোর কুণ্ডলি ভরা কাঠের বাক্সটা আর কোঁচ ও হারপুনটা। নৌকার পাঁচ গলুইয়ের টোপের বাক্সটা আর মাছ ধরার পর নৌকার পাশে টেনে এনে মারার জন্য ডান্ডাটা রাখা থাকলো। বুড়ো নৌকা থেকে ওগুলো কেউ চুরি করবে না, তবে রাতের শিশিরে ভিজে নৌকার পাল আর মাছ ধরার শক্ত সুতোর বান্ডিল নষ্ট হয়ে যেতে পারে, তাই ওগুলো নিয়ে যাওয়া। নইলে বুড়ো জানে যে কোনো স্থানীয় লোক ওর নৌকা থেকে কিছু চুরি করবে না। তবে এটাও ঠিক যে কোচ আর হারপুনটা নৌকায় রেখে যাওয়া মানে অনাবশ্যক লোভ জাগানো। ওরা দুজনে রাস্তা ধরে হেঁটে গিয়ে বুড়োর চালায় পৌঁছলো আর খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকলো। বুড়ো পাল গোটানো মাস্তুলটা দেওয়ালে ঠেসান দিয়ে রাখলো, আর ছেলেটা তার পাশে কাঠের বাক্সটা আর অন্য জিনিসগুলো রাখলো। মাস্তুলটা লম্বায় প্রায় চালাঘরটার সমান। তাল গাছের শক্ত তক্তা দিয়ে বানানো চালাঘরটায় আছে একটা বিছানা, একটা চেয়ার আর টেবিল, আর মেঝেতে কাঠ কয়লা জেলে রান্নার একটু জায়গা। ঘরটার বাদামি দেওয়ালে একটা যীশু খ্রিস্টের আর একটা কুমারী মাতার রঙিন ছবি টাঙানো। ও দুটো ওর বউয়ের স্মৃতি। এক সময় দেওয়ালে ওর বউয়ের একটা ছোপ ধরা বিবর্ণ ফটো টাঙানো থাকতো, কিন্তু ছবিটার দিকে তাকালে বুড়োর নিজেকে খুব একলা মনে হতো। তাই ও ছবিটা দেওয়াল থেকে নামিয়ে ঘরের কোণে একটা তাকের ওপর ওর পরিষ্কার জামার তলায় রেখে দিয়েছিল। রাতে কি খাবে? হাঁড়িতে ভাত আছে আর মাছ, তুমি খাবে? না, আমি বাড়িতে গিয়েই খাবো। আগুন জ্বালিয়ে দিই? আমি পরে আগুন জ্বালাবো, আর না হয় ঠান্ডা ভাতই খেয়ে নেব। তাহলে আমি খেবলা চালটা নিয়ে যাই? নিশ্চয়ই। আসলে বুড়োর কোনো খেবলা চালই নেই, আর ছেলেটার পরিষ্কার মনে আছে ওটা কতদিন আগে বেচে দেওয়া হয়েছে। ওরা কিন্তু প্রতিদিনই এই মিথ্যে গল্পের অবতারণা করে। ছেলেটা জানে যে হাঁড়িতে কোনো ভাতও নেই, মাছও নেই। বুড়ো বলল, 85 দিন, 85 খুব পয়া সংখ্যা। যদি একটা 500 কিলোর মাছ ধরে আনি, তোমার কেমন লাগবে? আমি খেবলা জাল নিয়ে সার্ডিন মাছ ধরতে যাই, তুমি ততক্ষণ ওই দরজার কাছে বসে থাকো। আচ্ছা, ঠিক আছে। আমি গতকালকের খবরের কাগজে ওই বেসবল খেলার পাতাটা দেখি। ছেলেটা বুঝতে পারছে না এই খবরের কাগজের ব্যাপারটা বানানো কিনা, তবে বুড়ো সত্যি সত্যিই বিছানার তলা থেকে একটা খবরের কাগজ বার করে আনলো আর বলল, এরিকো এটা আমায় ওই ভাটিখানায় দিয়েছে। সার্ডিন মাছ ধরে নিয়ে আমি আসছি, ওগুলো বরফে রেখে দেবো, আর কাল সকালে তোমার ভাগ তোমাকে দিয়ে দেব। আমি ফিরে আসলে আমাকে বেসবল খেলার খবর বলবে কিন্তু। ইয়াঙ্কিরা হারতেই পারে না। কিন্তু ক্লিভল্যান্ড ইন্ডিয়ানদের আমার বেশি ভয়। ইয়াঙ্কিদের ওপর ভরসা রাখো বেটা, অত বড় খেলোয়াড় ডিমাজিওর কথা ভাবো তো। আমার কিন্তু ডেট্রয়েট টাইগার আর ক্লিভল্যান্ড ইন্ডিয়ান এই দুই দলকেই ভয়। সাবধান, এরপরে তুমি হয়তো সিনসিনাটি রেড আর শিকাগো হোয়াইট সক্স দলকেও ভয় পাবে। ঠিক আছে, তুমি পড়ে নাও, আমি ফিরে এলে আমাকে বলো। আচ্ছা, এই শেষ দুই সংখ্যা 85 দিয়ে একটা লটারির টিকিট কিনলে কেমন হয়? কালকেই তো 85তম দিন। কিনলেই হয়, কিন্তু তোমার সেই 87 দিনের রেকর্ড। এক জিনিস কি দুবার হয়? কি মনে হয় 85ওয়ালা কোনো টিকিট পাবে? দেখি চেষ্টা করে। একটা পুরো পাতা $2.50, কার কাছে ধার করা যায় বলো তো? আমি যে কোনো সময় $2.50 ধার করতে পারি। আমার মনে হয় আমিও পারি, তবে আমি ধার করতে চাই না, কেননা প্রথমে ধার, শেষে ভিক্ষা। বুড়ো, ঠান্ডা লাগিও না, মনে রেখো এটা সেপ্টেম্বর মাস।
হ্যাঁ, যে মাসে বড় মাছেরা ধরা পড়ে। আরে, মে মাসে তো যে কেউ মেচুরে হতে পারে। যাই সার্ডিন মাছ ধরে আনি গে। ছেলেটা যখন ফিরে এলো তখন সূর্য ডুবে গেছে, আর বুড়ো চেয়ারে বসে বসেই ঘুমিয়ে পড়েছে। ছেলেটা বিছানা থেকে কম্বল তুলে এনে চেয়ারের পেছন দিয়ে বুড়োর কাঁধে জড়িয়ে দিল। বুড়োর দুই কাঁধ আর ঘাড় কিন্তু খুব শক্তিশালী, আর ঘাড়ের পেছনের ভাঁজগুলো বুড়ো ঘুমিয়ে পড়লে আর মাথাটা সামনে ঝুঁকে পড়লে বোঝাই যায় না। ওর জামাটা ওর নৌকার পালের মতোই অজস্র তালি লাগানো, আর রোদে জ্বলে জ্বলে নানা রঙের। বুড়ো মানুষটার মাথাটা কিন্তু সত্যি সত্যি বুড়োটে, আর চোখ বোঝা থাকলে ওর মুখটায় প্রাণের ছোঁয়া থাকে না। সন্ধ্যার হাওয়ায় ওর হাতের তলায় হাঁটুর ওপরে খবরের কাগজটা পড়ে আছে। ওর দুই পা খালি। ছেলেটা বুড়োকে ওইভাবে রেখেই চলে গেল, আর অনেকক্ষণ বাদে যখন ফিরে এলো বুড়ো তখনও ঘুমোচ্ছে। ছেলেটা বুড়োর হাঁটুর ওপর হাত রেখে বলল, এ বুড়ো, ওঠো, তোমার জন্য রাতের খাবার এনেছি। বুড়ো চোখ খুলে তাকালো, যেন অনেক দূর থেকে ফিরে এলো। তারপর একটু হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, আমার খিদে নেই। এসো না, খাও, না খেয়ে তুমি মাছ ধরতে পারবে না। বুড়ো চেয়ার ছেড়ে উঠে পড়ল, তারপর খবরের কাগজটা ভাঁজ করে রাখলো। কম্বলটা ভাঁজ করতে করতে বলল, না, না খেয়ে কত মাছ ধরতে গেছি তুমি জানো? কম্বলটা গায়ে জড়িয়ে রাখো, আমি যতদিন বেঁচে আছি তুমি না খেয়ে মাছ ধরতে যেতে পারবে না। তাহলে তুমি দীর্ঘজীবী হও আর নিজের খেয়াল রাখো। আজ আমরা কি খাচ্ছি? ভাত, বিনস, কলা ভাজা আর স্টু। চত্বরের দোকান থেকে ছেলেটা একটা 2 কৌটো টিফিন বক্স করে খাবারটা এনেছে। কাগজে মোড়া 2 সেট কাঁটা চামচ ছুরিও ওর পকেট থেকে বের করেছে। বুড়ো জিজ্ঞেস করলো, এগুলো কার কাছ থেকে আনলে? দোকানের মালিক মার্টিনের কাছ থেকে। তাহলে তো ওকে ধন্যবাদ দিতে হয়। আমি ওকে ধন্যবাদ জানিয়েছি, তোমাকে আর ওকে ধন্যবাদ দিতে হবে না। একটা বড় মাছের পেটি ওকে দেব। ও আমাদের জন্য এর আগেও এরকম করেছে না? হ্যাঁ, কয়েকবার। তাহলে তো ওকে মাছের পেটি ছাড়া আরো অনেক কিছু দিতে হয়। ও সত্যিই আমাদের জন্য ভাবে। ও 2টো বিয়ারও পাঠিয়েছে। আমি ক্যানে বিয়ার খেতে ভালোবাসি। জানি, কিন্তু ও তো বোতল বিয়ার পাঠিয়েছে, বোতল 2টো ফেরত দিতে হবে। তুমি খুব ভালো ছেলে। এখন এসো, আমরা খেতে বসি। ছেলেটা নরম করে বলল, আমি তো তখন থেকে তোমাকে বলছি, তা তুমি তৈরি না হলে তো টিফিন বক্স খুলতে পারি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন আমি তৈরি, শুধু হাত মুখ ধোবার জন্য একটু সময় চাই। ছেলেটা ভাবলো, বুড়ো কোথায় মুখ হাত ধোয়? গায়ের জলের কল তো 2 রাস্তা দূরে। বুড়োর জন্য এখানেই জলের ব্যবস্থা করলে হয়, সঙ্গে সাবান আর একটা ভালো তোয়ালে। কেন আমি আগে এসব ভাবিনি? একটা শার্ট আর এই শীতকালের জন্য একটা গরম জ্যাকেট আর একটা কম্বল আর একজোড়া জুতোও বুড়োর দরকার। বুড়ো বলল, তোমার স্টুটা দারুণ হয়েছে। আচ্ছা, এবার আমাকে বেসবল খেলার কথা বলো। বুড়ো খুশি মনে বলল, আমেরিকান লিগে ইয়াংকিজ টিমটাই সেরা। ওরা তো রোজ হেরে গেছে। তাতে কিছু আসে যায় না। ডিমাজ্জিও কত বড় খেলোয়াড় বলো। টিমে তো আরো খেলোয়াড় আছে। হ্যাঁ, তা তো থাকবেই, কিন্তু ডিমাজ্জিওর খেলাই আলাদা। অন্য লিগ ম্যাচে ব্রুকলিন আর ফিলাডেলফিয়ার খেলায় আমি কিন্তু ব্রুকলিনকেই বেছে নেব। অবশ্য ডিক সিসলার আর ওর সেই বিখ্যাত হিটগুলোর কথাও ভাবি। ওদের মতো খেলোয়াড় আর হয় না। ওর মতো লম্বা হিট করতে আমি আর কাউকেই দেখিনি। তোমার মনে আছে ও যখন এই চত্বরে এসে বসতো? ওকে আমার সঙ্গে মাছ ধরতে নিয়ে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওকে বলতে ভরসা পাইনি। তোমাকেও তো বলেছিলাম ওকে বলতে,
কিন্তু তুমিও তো ওকে বলতে সাহস পাওনি। হ্যাঁ জানি, ওটা আমাদের মস্ত বড় ভুল ছিল। বললে হয়তো ও আমাদের সঙ্গে যেত, আর তাহলে আমাদের জীবনে এটা একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকতো। মাঝি ওকে সঙ্গী করে মাছ ধরতে যেতে খুব ইচ্ছে করে, জানো তো। লোকে বলে ওর বাবা নাকি আমাদের মতনই মেছুরে ছিল, আর হয়তো ওরা আমাদের মতোই গরিব ছিল, আর তাই ব্যাপারটা ঠিক বুঝতো। ঠিক আছে, এখন তুমি শুতে যাও, যাতে কাল সকালবেলা শরীরটা ঝরঝরে থাকে। আমি তাহলে জিনিসগুলো চত্বরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি তাই করবে। ঠিক আছে বুড়ো, ভালো করে ঘুমাও। পরদিন ছেলেটার বাড়ির ভেজানো দরজা খুলে বুড়ো খালি পায়ে নিঃশব্দে ঘরের ভেতরে ঢুকলো। মরা চাঁদের বিবর্ণ জ্যোৎস্নায় ছেলেটা ঘুমোচ্ছে একটা খাটে নিঃসারে। বুড়ো হালকা মুঠোয় ছেলেটার একটা পা ধরে নাড়া দিল। ছেলেটা ঘুম ভেঙে বুড়োর দিকে তাকালো। বুড়ো মাথা নাড়তেই ছেলেটা চেয়ারে রাখা প্যান্টটা নিয়ে বিছানায় বসে বসেই পড়ে ফেলল। তারপর বুড়োর পেছন পেছন ঘুম জড়ানো চোখে খোলা দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো। বুড়ো ছেলেটার কাঁধে হাত রেখে বলল, এত ভোরে তোমার ঘুম ভাঙানোর জন্য দুঃখিত। ঠিক আছে, তুমি তোমার কর্তব্য করেছ। রাস্তা ধরে নিচের দিকে এসে ওরা বুড়োর চালাটায় ঢুকল। সারা রাস্তায় তখন অন্ধকারেই নগ্ন পথ মেছুয়েরা তাদের নৌকার পাল জড়ানো মাস্তুলগুলো বয়ে নিয়ে চলেছে। বুড়োর চালায় ঢুকে ছেলেটা সুতোর বান্ডিলের বাক্স, হারপুন আর কোঁচটা নিল, আর বুড়ো কাঁধে নিল পাল জড়ানো মাস্তুলটা। কফি খাবে বুড়ো? আগে এই সরঞ্জামগুলো নৌকায় রেখে আসি, তারপর। ভোরবেলায় মেছুয়েদের জন্য খোলা একটা দোকানে গিয়ে ওরা জমানো দুধের কৌটোয় ঢালা কফি খেলো। রাতে কেমন ঘুমিয়েছ বুড়ো? ওর নিজের চোখ তখনও ঘুম জড়ানো, যদিও ও আস্তে আস্তে পুরো জেগে উঠছে। খুব ভালো ঘুমিয়েছি। আজ আমি আত্মবিশ্বাসী, মনে হচ্ছে কিছু একটা হবে। হ্যাঁ, আমারও তাই বিশ্বাস। যাই, তোমার আর আমার জন্য সার্ডিন মাছ আর তোমার তাজা টোপগুলো নিয়ে আসি। আমার নৌকোর লোকটা তো নিজের সরঞ্জাম নিজেই বয়ে নিয়ে আসে, ও চায় না আর কেউ সেগুলোতে হাত দিক। আমরা কিন্তু অন্য রকম। তোমার 5 বছর বয়স থেকে আমি তোমাকে আমার জিনিসপত্র বইতে দিয়েছি। হ্যাঁ আমি জানি। আচ্ছা, আমি এক্ষুনি আসছি, ততক্ষণে আরও একটা কফি খাও, দোকানে আমাদের নামে খাতা আছে। ছেলেটা খালি পায়েই প্রবাল স্তূপের ওপর দিয়ে বরফ ঘরের দিকে হেঁটে গেল। ওখানে মাছের টোপগুলো রাখা আছে। বুড়ো ওর কফিটা খুব ধীরে ধীরে খাচ্ছিল। ও জানে যে এটাই ওর সারাদিনের খাওয়া, আর তাই এটা ওর প্রয়োজন। অনেক দিন ধরেই খাওয়া ব্যাপারটা ওর কাছে বিরক্তিকর, আর ও কখনো খাবার নিয়ে বেরোয় না। এক বোতল জল ওর নৌকোর গলুইতে রাখা থাকে, আর সেটাই ওর সারাদিনের প্রয়োজন মেটায়। ছেলেটা সার্ডিন মাছ আর কাগজে মোড়া টোপ দুটো নিয়ে এলো, আর ওরা নুড়ি পাথর ভর্তি বালির ওপর দিয়ে হেঁটে নৌকাটার কাছে গেল। তারপর নৌকাটা তুলে টানতে টানতে জলে ভাসিয়ে দিল। বুড়ো, তোমার শুভ হোক। তোমারও। বৈঠার দড়িগুলো ও নৌকার দুপাশে গোঁজের সঙ্গে বেঁধে ফেলল। তারপর সামনে ঝুঁকে বৈঠায় চার দিয়ে অন্ধকারের মাঝেই নৌকা বেয়ে এগিয়ে গেল। আশেপাশে অন্য নৌকার বৈঠা ফেলার ঝপাঝপ শব্দ শুনতে পাওয়া যাচ্ছিল, কিন্তু চাঁদ পাহাড়ের আড়ালে নেমে যাওয়ায় ওগুলোকে দেখতে পাওয়া যাচ্ছিল না। কখনো হয়তো কোনো নৌকায় কেউ কথা বলছিল, কিন্তু বৈঠার শব্দ ছাড়া বেশিরভাগ নৌকাই চুপচাপ। খাঁড়ির মুখ থেকে বেরিয়ে সবাই যে যার নিজের পছন্দ মতন মাছ ধরার জায়গা বেছে নিতে বার সমুদ্রে ছড়িয়ে পড়ল। বুড়ো তো ঠিকই করেছে যে আজ ও সমুদ্রের অনেক ভেতরে চলে যাবে, তাই ও ডাঙার গন্ধ পেছনে ফেলে বইটা বাইতে বাইতে ভোর ভোর সকালের সমুদ্রের টাটকা গন্ধের ভেতরে ঢুকে পড়ল। ও বেশ স্বচ্ছন্দ গতিতে দাঁড় ভাইছে, কারণ ও গতি বাড়ায়নি বলে জোর খাটাতে হচ্ছে না। সমুদ্রের ওপরটা প্রায় সমতল,
কেবল মাঝে মাঝে স্রোতের ঘূর্ণি উঠছে। ও যে স্রোতের অনুকূলে দাঁড় বাইছে, আর যখন অন্ধকার কেটে গিয়ে প্রথম আলোর রেখা ফুটে উঠেছে আকাশে, তখনও বুঝতে পারল এইটুকু সময়ে ওর যতদূর আসার কথা তার চেয়ে বেশি বার সমুদ্রে এসে পড়েছে। ও ভাবছে, আমি গত 1 সপ্তাহ ওই বিশাল কুয়োর গভীরে সুতো ফেলেছি, কিন্তু একটাও মাছ পাইনি। আজ আমি আরো অনেক দূরে চলে যাব, যেখানে বনিতা আর অ্যালবাকোরে মাছের ঝাঁক, আর হয়তো সেখানে ওদের মাঝে একটা বিশাল মাছও থাকতে পারে। পুরোপুরি ফর্সা হওয়ার আগেই ও টোপ গেঁথে বড়শি সুতো ফেলল আর স্রোতের মুখে এগিয়ে চলল। একটা টোপ ঝুলছে 40 বাউ জলে, দ্বিতীয়টা 75 বাউ জলে, তৃতীয় ও চতুর্থ টোপ দুটো 100 আর 125 বাউ গভীরে। প্রতিটি টোপ এমনভাবে গাঁথা যে বড়শির কোনো অংশই বাইরে বেরিয়ে নেই। তাজা সার্ডিন মাছ দিয়ে পুরোটা ঢাকা। সার্ডিন মাছের দু চোখের ভেতর দিয়ে বড়শি এমনভাবে গাঁথা যেন লোহার বড়শিতে মাথা ঝুলছে, আর বিশাল প্রকাণ্ড মাছ এলে কেবল মিষ্টি মিষ্টি গন্ধওয়ালা সুস্বাদু খাবারই দেখতে পাবে। ভেতরে বড়শি আছে টেরও পাবে না। ছেলেটা দুটো তাজা টুনা মাছ বা অ্যালবাকোরে মাছের টোপ দিয়েছিল। সে দুটো সবচেয়ে গভীরে ফেলা দুটো বড়শিতে ভারী শীষের মতো ঝুলছে। বাকি দুটোর একটাতে একটা নীল রঙের, আর একটাতে হলদে রঙের নকল মাছ ঝুলছে। ওগুলো আগেও ব্যবহার করা হয়েছে আর এখনও ভালো অবস্থাতেই আছে। এছাড়া তাজা সার্ডিন মাছ আটকে দেওয়াতে গন্ধও হয়েছে, লোভনীয় হয়েছে। পেন্সিলের মতো মোটা প্রতিটি সুতো একটা করে সবুজ রঙের চিপে ফাঁস দিয়ে আটকানো, যাতে টোপে একটু টান পড়লে বা ছোঁয়া লাগলেই চিপের ডগাটা বেঁকে যাবে। প্রতিটি সুতোর সঙ্গে 40 গজ সুতোর বান্ডিল লাগানো আছে। ওগুলো আবার অতিরিক্ত বান্ডিলের সঙ্গে গিট দেওয়ার ব্যবস্থাও আছে, যাতে করে দরকার পড়লে 300 গজ সুতো ছেড়ে মাছকে খেলানো যেতে পারে। বুড়ো 3টে চিপের দিকে নজর রেখে ধীরে ধীরে নৌকা বাইতে থাকে, যাতে সুতো একদম খাড়া জলের নিচে সঠিক গভীরতায় ঝুলে থাকে। অন্ধকার পুরো কেটে গিয়ে আলো হয়ে গেছে। যে কোনো মুহূর্তে সূর্য উঠতে পারে। সমুদ্র থেকে হালকা সূর্য উঠল, আর বুড়ো দেখতে পেল দূরে আরও কয়েকটা নৌকা দিগন্তের দিকে ডাঙার কাছাকাছি স্রোতের টানে টানে ছড়িয়ে পড়েছে। এবার সূর্য আরও উজ্জ্বল হলো, আর জলের ওপরে রোদ ঝলকাতে লাগলো। সেই ঝলক ওর চোখে পড়ায় চোখ ধাঁধিয়ে গেল, আর তাই বুড়ো চোখ ফিরিয়ে নৌকা বাইতে লাগলো। জলের গভীরে অন্ধকারে সুতোগুলো ঝুলছে। বুড়ো ওগুলোকে এমনভাবে সোজা রেখেছে যাতে সমুদ্রের তলায় স্রোতের অন্ধকার গভীরে যেখানে বড় মাছেরা ঘুরে বেড়ায় তাদের মুখের সামনে টোপগুলো ঝুলে থাকে। অন্য মেছুয়েরা স্রোতের টানে সুতোগুলো ভেসে যেতে দেয়। তার ফলে ওরা যখন ভাবে সুতোগুলো 100 বাউ জলের তলায় ঝুলছে, তখন কিন্তু আসলে সুতোগুলো মাত্র 60 বাউ জলের তলায়। আমি তো ওগুলো নিখুঁতভাবে ফেলে রাখি, কিন্তু এখন তো আমার কপাল ভালো যাচ্ছে না। তবে কে বলতে পারে, হয়তো আজই আমার ভাগ্য খুলতে পারে। প্রতিদিনই তো নতুন একটা দিন। আমি আমার কাজ নিখুঁতভাবে করে যাব, কারণ ভাগ্য যদি আমার সহায় হয় তখন যেন আমি প্রস্তুত থাকতে পারি। সূর্য 2 ঘন্টায় আরও উপরে উঠেছে, আর এখন পূব দিকে তাকালে চোখে রোদ লেগে কষ্ট হচ্ছে না। এখন আর মাত্র 3টে নৌকা দেখা যাচ্ছে, আর ওগুলোকে ডাঙার দিকে অনেক নিচুতে বলে মনে হচ্ছে। সারাটা জীবন সকালবেলার সূর্য আমার চোখকে কষ্ট দিয়েছে, কিন্তু তবু আমার চোখ এখনো ভালো। বিকেলের সূর্যের দিকে আমি এখনো সোজাসুজি তাকাতে পারি, আমার দৃষ্টি ঝাপসা হয়ে যায় না। বিকেলের রোদও খুব প্রখর, কিন্তু সকালবেলার রোদে চোখ ব্যথা করে। ঠিক সেই সময়ই ওর চোখে পড়ল একটা চিল তার লম্বা ডানায় ভর করে ঠিক সামনেই আকাশে পাক খাচ্ছে।
পাখিটা ডানা গুটিয়ে তীরের মতো সোজা জলে ছোঁ মারল। সঙ্গে সঙ্গেই আবার ওপরে উঠে আকাশে পাক খেতে লাগলো। বুড়ো নিজের মনেই বিড়বিড় করল, পাখিটা পাখিটা নিশ্চয়ই কিছু দেখেছে, নিশ্চয়ই কিছু দেখেছে। ও ধীরে ধীরে নৌকাটা বাইতে বাইতে পাখির দিকেই এগোতে লাগলো। সুতোগুলো সোজা রেখে ও ধীরে ধীরে বাইছে। যদিও পাখিটার দিকে চোখ রেখে আগের চেয়ে তাড়াতাড়ি ও স্রোতের মধ্যে সুতোগুলোকে কাছাকাছি নিয়ে এলো। ততক্ষণে পাখিটা আরো উঁচুতে উঠে গেছে আর ডানা না নাড়িয়ে আকাশে পাক খাচ্ছে। তারপরেই পাখিটা তীরের মতো ছোঁ মারল আর বুড়ো দেখল উড়ুক্কু মাছের ঝাঁক জলের ওপরে উঠেই চারিদিকে ছড়িয়ে পড়ল। ডলফিন, ডলফিন, বড় ডলফিন! ও বইটা তুলে ফেলল আর গলুই থেকে একটা তার লাগানো মাঝারি বঁড়শি বাঁধা ছোট সুতো নিয়ে তাতে একটা সার্ডিন মাছের টোপ গেঁথে নৌকার পাশ ঘেঁষে জলে ফেলল। আর সুতোর আরেক প্রান্ত নৌকার পিছনের দিকে একটা আংটার সঙ্গে বেঁধে ফেলল। তারপর আরেকটা সুতোর বড়শিতেও টোপ গেঁথে নৌকার পাটাতনের নিচে ছায়ায় রেখে দিল। লম্বা ডানাওয়ালা কালো পাখিটা এখন জলের কাছাকাছি উঠছে আর ও পাখিটার দিকে নজর রেখে আবার নৌকা বাইতে শুরু করলো। বুড়ো দেখল পাখিটা আবার ডানা মুড়ে জলে ছোঁ মারল, কিন্তু পরক্ষণেই জল থেকে উঠে পড়ে ডানা ঝাড়তে লাগলো আর উড়ুক্কু মাছের ঝাঁকের পেছন পেছন উঠতে লাগলো। ও মাছ ধরতেই পারছে না, কারণ জলের ওপরটা ফুলে ফুলে ওঠা দেখে বোঝা যাচ্ছে ঠিক তলায় ডলফিনগুলো রয়েছে আর উড়ুক্কু মাছের ঝাঁকটাকে তাড়িয়ে নিয়ে চলেছে। ডলফিনের ঝাঁকটা বেশ বড় মনে হচ্ছে আর চারিদিকে ছড়িয়ে পড়ে এত দ্রুত গতিতে মাছের ঝাঁকটাকে তাড়া করছে যে উড়ুক্কু মাছগুলোর আর কোনো আশাই নেই। পাখিটারও কোনো আশা নেই, কারণ মাছগুলো ওর পক্ষে বড্ড বড় আর অসম্ভব দ্রুত গতিতেই গিয়ে চলেছে। বুড়ো দেখছে মাছের ঝাঁকটা ক্রমাগত জল ছেড়ে ওপরে উঠছে আর ছড়িয়ে পড়ছে, আর পাখিটা ব্যর্থ চেষ্টা করে চলেছে। মাছের ঝাঁকটা আমার কাছ থেকে খুব দ্রুত বেগে সরে যাচ্ছে আর দূরে চলে যাচ্ছে। কি জানি, হয়তো ছিটকে আসা এক আধটা মাছ আমার নৌকায় উঠে এসে পড়তেও পারে। হয়তো আমার বড় মাছটাও ওদের আশেপাশেই আছে, কোথাও তো নিশ্চয়ই আছে। এতক্ষণে দিগন্তে ডাঙার উপর ঝুলে থাকা মেঘগুলো পাহাড়ের মতো দেখাচ্ছে আর তটরেখাটা একটা লম্বা সবুজ রেখার মতো লাগছে। পেছনে ছাই ছাই নীল রঙের পাহাড়গুলো, জলের রং মনে হচ্ছে গাঢ় নীল, এত গাঢ় যে প্রায় বেগুনি নীলের মতো। ও জলের ওপরে ঝুঁকে ভেতরে তাকালো, দেখল কালো জলের গভীরে সূর্যের আলোর অদ্ভুত আভা আর লালচে অনুকোষীর ঝাঁক। ও দেখল ওর ফেলা সুতোগুলো সোজা জলের গভীরে দৃষ্টির আড়ালে নেমে গেছে আর প্রচুর পরিমাণে অনুকোষী দেখে বুঝল এখানে মাছ আছে। জলের ভেতর সূর্যের আলোর যে অদ্ভুত আভা আর ডাঙার ওপর ঝুলে থাকা মেঘের যে চেহারা, তার থেকে বোঝা যায় আবহাওয়া ভালো, পরিষ্কার। কিন্তু এতক্ষণে পাখিটা প্রায় দৃষ্টির বাইরে চলে গেছে আর জলের ওপরে কিছু বিক্ষিপ্ত রোদ ঝলসানো হলদে সারোগাসা শ্যাওলা আর নৌকার খুব কাছেই ভেসে থাকা একটা পর্তুগিজ ম্যান অফ ওয়ারের কালচে বেগুনি চটচটে আঠালো রামধনু রঙের থলিটা ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। ওটা একবার উল্টাচ্ছে, একবার সোজা হচ্ছে, তলায় প্রায় 2 হাত লম্বা মারাত্মক দাঁটিগুলো ঝুলছে। আরাম জাদি, নষ্ট, একদম নষ্ট। বইটার ওপর হালকা ভর রেখে বুড়ো জলের ভেতরে তাকিয়ে দেখল খুব ছোট্ট ছোট্ট একই রঙের মাছ ওই বিষাক্ত ডাঁটিগুলো যেগুলো সুতোর মতো ঝুলছে তার মধ্যে দিয়ে তার থলিটার তলায় তলায় সাঁতরে বেড়াচ্ছে। ওরা নিরাপদ, কারণ ওদের গায়ে বিষ লাগে না, কিন্তু ওই বিষের হাত থেকে মানুষের রেহাই নেই। বুড়ো নিজেই একথা জানে, কারণ মাছ ধরতে গিয়ে যখন সুতোয় ওই চটচটে পেছল বেগুনি নরম ডাঁটিগুলো জড়িয়ে যায়, তখন সুতো টানবার সময় হাতে শরীরে ওই বিষাক্ত ডাঁটিগুলো লেগে যায় আর এই নষ্ট বিষটা চাবুকের মতো আঘাত করে আর দ্রুত ছড়িয়ে পড়ে। এই 7 রঙা থলিগুলো দেখতে অপূর্ব সুন্দর, কিন্তু সমুদ্রের সব কিছুর মধ্যে এই সৌন্দর্যই সবচেয়ে মেকি, নকল। যে চালাঘরটায় বেশিরভাগ মেছুড়ে তাদের মাছ ধরার সাজ সরঞ্জাম রাখে,
সেখানে একটা বড় ড্রাম হাঙরের লিভার তেলে ভর্তি থাকে। তার থেকে ও রোজ 1 কাপ করে নিয়ে যায়, যে এই তেল সর্দি, জ্বর, ইনফ্লুয়েঞ্জার হাত থেকে বাঁচায়। এছাড়া দৃষ্টিশক্তিও ভালো রাখে। বুড়ো আবার আকাশের দিকে তাকায় আর দেখে যে পাখিটা আবার চক্রাকারে ঘুরছে। পাখিটা মাছ দেখেছে, ওই পাখিটা মাছ দেখেছে। কোনো উড়ুক্কু মাছ অবশ্য জল ছেড়ে লাফিয়ে ওঠে না, বা ছোট ছোট টোপের মাছও জলের ওপর ছড়িয়ে নেই। কিন্তু বুড়োর তীক্ষ্ণ নজরে পড়ে একটা ছোট টুনা মাছ জল ছেড়ে লাফিয়ে উপরে উঠে আবার মাথা নিচু করে জলের ওপর পড়ল। রোদে টুনা মাছটা রূপোর মতো চকচক করছিল, আর ওটা জলে পড়ার পর একটার পর একটা টুনা মাছ উঠছিল আর লাফ দিয়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল। ওরা ছোট টোপের মাছগুলো ধরার জন্য লম্বা লম্বা লাফ দিয়ে জলে পড়ছিল, আর জলে ঘূর্ণি তুলে আবার তাড়িয়ে নিয়ে যাচ্ছিল। ওরা যদি বেশি জোরে না যায় তাহলে আমি ওদের ঝাঁকের মধ্যে নৌকা নিয়ে যেতে পারবো। বুড়ো দেখছিল টুনা মাছের ঝাঁকটা জল একেবারে গুলিয়ে ফেলে ছোট মাছ শিকার করছে, আর পাখিটাও জলের ওপরে উঠে আসা ছোট মাছের ঝাঁকের মধ্যে ছোঁ মেরে মেরে মাছ ধরছে। পাখিটা আমাকে সাহায্য করছে, হ্যাঁ, পাখিটা আমাকে সাহায্য করছে। ঠিক এই সময় বুড়োর পায়ের তলায় চেপে রাখা 5 গলুইয়ের সুতোটায় টান টান হয়ে গেল, আর ও তাড়াতাড়ি বইটা ওপরে তুলে রেখে সুতোটা হাত দিয়ে শক্ত করে চেপে ধরে ছোট টুনা মাছের ওজনটা বুঝে নিয়ে সুতো টানতে লাগলো। ও যত টানছে বড়শিতে গেঁথে যাওয়া মাছের ছটপটানি তত বাড়ছে, আর শেষে মাছটার নীল মিট আর সোনালি দুপাশ যখন জলের ভেতরে দেখা গেল, তখন ও হ্যাঁচকা টানে মাছটাকে তুলে নৌকার ভেতরে ফেলল। মাছটা রোদের মধ্যে পড়ে আছে, আর নৌকোর তক্তার ওপর পড়ে ওর লেজ দিয়ে ক্রমাগত ঝাপটা মারছে। ওর বড় বড় নির্বোধ চোখ দুটো আর শক্তপোক্ত বুলেটের মতো চেহারার শরীরটা ছটফট করছে। বুড়ো দয়া করে ওর মাথায় বইটা দিয়ে মেরে ওর ঝাপটা মারা বন্ধ করল। ওর শরীরটা তখনও কাঁপছে। তারপর 5 গলুইয়ের ছায়ায় ফেলে রাখল। অ্যালবোকারো মাছ 5 কেজি মতো হবে, আর বুড়ো মাছের জন্য ভালো টোপ হবে। একা থাকতে থাকতে কখন থেকে যে বুড়ো নিজের মনে জোরে জোরে কথা বলা শুরু করেছে ও তা মনে করতে পারল না। আগেরকার দিনে বুড়ো একা একা নিজের মনে গান গাইতো, আর রাত্রে যখন একা নৌকা বাইতো তখনও নিজের মনে গান গাইতো। বোধহয় ছেলেটা ওর নৌকা থেকে চলে যাবার পর থেকেই ওর এই একা একা নিজের মনে কথা বলার অভ্যেসটা হয়েছে। ওর অবশ্য এ কথা মনে পড়ে না। যখন ও ছেলেটাকে নিয়ে মাছ ধরতে যেত তখন ওরা কেবলমাত্র দরকার পড়লেই কথা বলতো, নয়তো নয়। রাত্রিবেলা কিংবা খারাপ আবহাওয়ায় ঝড় উঠলে ওরা কথা বলতো। সমুদ্রে মাছ ধরার সময় অপ্রয়োজনে কথা না বলাই যুক্তিযুক্ত, এ কথা বুড়ো শ্রদ্ধা সহকারে মানত। কিন্তু এখন তো আর সঙ্গে কেউ থাকে না যে বিরক্ত হবে, তাই বুড়ো প্রায়ই নিজের ভাবনাগুলো জোরে জোরে আপন মনেই বলতো। যদি এখন কেউ আমাকে একা একা জোরে কথা বলতে শুনে তাহলে নিশ্চয়ই আমাকে পাগল ভাববে, কিন্তু আমি তো পাগল নই, তাই আমি গ্রাহ্য করি না। যাদের পয়সা আছে তাদের নৌকায় তো রেডিও থাকে, তারা রেডিওর কথা শোনে, বেসবল খেলার কথা শোনে। না, এখন বেসবলের কথা ভাবা ঠিক নয়। এখন কেবল একটা কথাই ভাবতে হবে, যেটা আমার কাজ, এই ছোট মাছের ঝাঁকের আশেপাশে হয়তো বড় মাছ আছে। আমি তো কেবল একটা দলছুট অ্যালবাকারো মাছ ধরেছি, ওগুলো এখন দ্রুত সরে যাচ্ছে। আর জলের উপরে যা কিছু দেখা যাচ্ছে সবই খুব দ্রুত বেগে উত্তর পূবে সরে যাচ্ছে। এটা থেকে কি দিনের সময় বোঝা যাচ্ছে, নাকি এটা আবহাওয়ার কোনো পূর্বাভাস, যা আমি জানি না। এখন আরও তটভূমির সবুজ রেখা দেখতে পাচ্ছে না, কেবল নীল পাহাড়ের চূড়াগুলোই সাদা দেখাচ্ছে, যেন বরফে মোড়া, আর চূড়াগুলোর উপরে সাদা মেঘের স্তূপকে মনে হচ্ছে যেন বরফের পাহাড়। সমুদ্র এখন কালো অন্ধকার, কেবল আলো পড়ে মাঝে মাঝে জলে 7 রঙের বিচ্ছুরণ খেলা করছে।
সূর্য এখন আকাশে এত ওপরে যে ওই অগণ্য প্যাংটনের ফুটকিও দেখা যাচ্ছে না। বুড়ো কেবল দেখছে সমুদ্রের নীল জলের গভীরে আলোর রঙিন বিচ্ছুরণ, আর মাইল খানেক গভীর সমুদ্রে ওর সোজা নেমে যাওয়া সুতোগুলো। সূর্য এখন উত্তপ্ত, বুড়োর ঘাড়ের পেছনে গরম ছ্যাঁকা, আর পিঠ বেয়ে দরদর করে ঘাম নামছে। আমি এখন হালছাড়া ভাবে ভেসে যেতে পারি, একটু ঘুমিয়েও নিতে পারি। অবশ্য পায়ের বুড়ো আঙুলে একটা সুতোর ফাঁস লাগিয়ে, যাতে টান পড়লেই ঘুম ভেঙে যায়। কিন্তু আজ তো 85তম দিন, আজ সতর্কভাবে মাছ ধরা উচিত। ঠিক সেই মুহূর্তেই সুতোগুলোর ওপর নজর রাখতে রাখতে বুড়ো দেখল একটা সবুজ ছিপের ডগা তীব্রভাবে বেঁকে ঝুঁকে পড়ল। হ্যাঁ, এইবার এইবার! আর সঙ্গে সঙ্গে নৌকা না দুলিয়ে বৈঠা দুটো নৌকার ওপর তুলে ফেলল। তারপর ডান হাতের বুড়ো আঙুল আর তর্জনী দিয়ে সুতোটা আলতোভাবে চেপে ধরল। কোনো টান অথবা ভার বুড়ো টের পেল না, তবু সুতোটা আলগা করে ধরেই রাখল। কিছুক্ষণ পরে একটা হালকা টান, না জোরালো, না ওজনদার, কিন্তু বুড়ো বুঝে গেল ওটা কি। 100 বাউ জলের তলায় টুনা মাছের টোপ গাঁথা হাতে পিটিয়ে তৈরি করা বঁড়শির ডগায় যে শাড়ির মাছগুলো বিঁধিয়ে রাখা আছে, সেগুলো খেতে শুরু করেছে একটা মার্লিন মাছ। বুড়ো এখন ছিপ থেকে সুতো ছাড়িয়ে বাঁ হাতে আলতো নরম করে ধরে আছে। এখনো মাছটাকে কোনো টান বুঝতে না দিয়ে আঙুলের মধ্যে দিয়ে সুতো ছেড়ে যেতে পারে। এত দূর বার সমুদ্রে এই মাসে মাছটা নিশ্চয়ই বিশাল। খাও খাও, মাছ ভালো করে খাও। দেখো, সমুদ্রের 600 ফিট গভীরে অন্ধকারে ঠান্ডায় তোমার জন্য কিরকম তাজা খাবার রেখেছি। অন্ধকার গভীরে আর একবার পাক দিয়ে এসে খাও। ও আবার একটা হালকা টান টের পেল, তারপর একটা জোরালো টান, কারণ বঁড়শি থেকে সার্ডিন মাছের মাথাটা ভেঙে নেওয়া শক্ত। তারপর আবার সব চুপ, সুতো ঢিলা। বুড়ো জোরে জোরে বলে উঠল, আয় আয়, আরেকটা পাক খেয়ে আয়। গন্ধ শোক, কি বেশ ভালো গন্ধ না? ওগুলো ভালো করে খেয়ে নাও বাছা। তারপর তো টুনা মাছটাও আছে, শক্ত ঠান্ডা সুন্দর টুনা মাছটা। লজ্জা পেও না বাছা, খাও খাও, খেয়ে নাও। বুড়ো আঙুল আর তর্জনীর ফাঁকে সুতোটা ধরে প্রতীক্ষায় আছে, আর সাথে সাথে অন্য সুতোগুলোর ওপরও নজর রাখছে, কারণ মাছটা তো সাঁতরে ওপারের দিকে বা নিচের দিকেও যেতে পারে। খানিকক্ষণের মধ্যেই আবার সেই হালকা আলতো টান। এবার খাবে, এবারও খাবে। ভগবান, ওকে টোপটা গিলতে দাও, ও খেতে দাও ওকে। মাছটা কিন্তু টোপটা গিলল না। আঙুলে কিছু টের না পেয়ে বুড়ো বুঝতে পারল মাছটা চলে গেছে। ও যেতেই পারে না, ভগবান জানেন ও যেতেই পারে না। ও এক পাক ঘুরে আবার আসছে। বোধহয় আগে কখনো বড়শির চোট খেয়েছে, আর সে কথা ওর মনে আছে। তারপরেই আবার সুতোয় হালকা টান। বুড়োর মেজাজ খুশ। ও একটা পাক খেয়ে ঘুরে এলো, এবারও নির্ঘাত টোপটা নেবে। হ্যাঁ, এবারও নির্ঘাত টোপ নেবে। খুশি মেজাজে বুড়ো হালকা হালকা টান টের পাচ্ছে। তারপরেই হঠাৎ প্রচন্ড শক্ত একটা টান, অবিশ্বাস্য রকম ভারী। বুড়ো টের পেল প্রচন্ড ওজনদার একটা মাছ তার আঙুলের ফাঁক দিয়ে সুতো নেমে যাচ্ছে, নেমেই যাচ্ছে, নিচে নিচে আরো নিচে। পাশে সরিয়ে রাখা অতিরিক্ত সুতোর বান্ডিলের প্রথমটা নেমে যাচ্ছে। আঙুলের ফাঁক দিয়ে আলতো নেমে যাওয়া সুতো ধরে বুড়ো বুঝতে পারছে মাছটার বিশাল ওজন, যদিও ওর বুড়ো আঙুল আর তর্জনীর চাপ এত হালকা যে মাছটা কোনো টানই বুঝতে পারবে না। কি বিশাল মাছ! ওর মুখের একপাশে টোপটা আছে, আর ও এখন ওটা নিয়ে ছুটে চলেছে। এবার ও ঘুরবে আর টোপটা গিলে নেবে। এই কথাটা কিন্তু বুড়ো জোরে জোরে বলল না, কারণ ও জানে যে কোনো ভালো কথা বললে ফলে না। ও
ও বুঝতে পারছে মাছটা বিশাল, আর ভাবছে টুনা মাছের টোপটাকে আড়াআড়ি মুখের ভেতরে নিয়ে মাছটা দূরে চলে যাচ্ছে। সেই মুহূর্তেই মাছটা থেমে পড়ল, কিন্তু ওজনদার টানটা তখনও বোঝা যাচ্ছে। তারপরেই টানটা আবার জোরদার হলো, আর বুড়ো আরও সুতো ছাড়তে লাগলো। এক মুহূর্তের জন্য বুড়ো সুতোর ওপর ওর আঙুলের চাপ শক্ত করলো, তৎক্ষণাৎ মাছের টান আরও জোর হলো, আর সুতো সোজা নিচে নামতে লাগলো। ও বলে উঠল, ও টোপটা নিয়েছে, ও টোপটা নিয়েছে, এবার ওকে ওটা ভালো করে খেতে দেব। ডান হাতের আঙুলের ফাঁক দিয়ে সুতোটা ছাড়তে ছাড়তে ও নিচু হয়ে বাঁ হাত দিয়ে দুটো অতিরিক্ত সুতোর বান্ডিলের সঙ্গে গিঁট বেঁধে ফেলল। এখনো প্রস্তুত, কারণ যে বান্ডিলের সুতো মাছটা টানছে তার সঙ্গে আরও 3টে 250 ফুটের সুতোর বান্ডিল ওর তৈরি হয়ে গেল। আর একটু খাও বাবা, ভালো করে খাও, আর একটু ভালো করে খেলেই বড়শি সোজা তোমার হৃৎপিণ্ডে ঢুকে গিয়ে তোমার মৃত্যু ঘটাবে। আস্তে আস্তে উপরে উঠে এসো, আমি হারপুনটা তোমার শরীরে বিঁধিয়ে দিই। ঠিক আছে, এখন কি তুমি প্রস্তুত? খাবার টেবিলে তো অনেকক্ষণ বসে আছো, এইবার এইবার। বুড়ো চেঁচিয়ে উঠল, আর দু হাতে সজোরে হ্যাঁচকা টান মারল। এক গজ সুতো কোনো রকমে টেনে এনে শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে একবার বাঁ হাত একবার ডান হাত দিয়ে বারবার হ্যাঁচকা টান মারতে লাগলো, কিন্তু কিছুই হলো না। মাছটা ধীরে ধীরে সুতো টেনে চলতেই লাগলো। বুড়ো ওকে 1 ইঞ্চিও তুলতে পারল না। ভারী ভারী মাছ ধরার জন্য তৈরি ওর সুতো খুব শক্ত, আর ও পিঠের ওপর দিয়ে সুতোটা ঘুরিয়ে টানটা রাখলো। সুতো তখন এত টান টান যে সুতোর গা থেকে জলের ফোঁটা টপ টপ করে ঝরছে। তারপর জলের মধ্যে সুতোর টানে শীষের মতো শব্দ শুরু হলো, আর ও বসবার তক্তাতে শরীর ঠেকিয়ে ঝুঁকে পড়ে সুতোর টান সামাল দিতে থাকলো। উত্তর পশ্চিম দিকে তখন নৌকা ধীরে ধীরে মাছের টানে চলতে শুরু করেছে। মাছটা একভাবে টেনে চলেছে, আর ওরা শান্ত জলের ওপর দিয়ে ধীর গতিতে চলেছে। অন্য টোপগুলো তখনও জলের তলায় ঝুলছে, কিন্তু কিছু করার নেই। বুড়ো জোরে জোরে বলে উঠল, আহা, যদি ছেলেটা এখন আমার সঙ্গে থাকতো, আমি মাছটাকে টানবো তা নয়, মাছটাই আমাকে টেনে নিয়ে চলেছে। সুতোটা অবশ্য আমি না ছেড়ে বেঁধে রাখতে পারি, কিন্তু তাহলে মাছটা টানের চোটে সুতো ছিঁড়ে ফেলতেও পারে। মাছটাকে যতটা পারি ধরে রাখার চেষ্টা করি, আর দরকারে আরও সুতো ছাড়তে পারি। ঈশ্বরকে ধন্যবাদ যে ও ক্রমাগত সামনের দিকে চলেছে, নিচে নামছে না। জানি না ও যদি নিচে নামতে চায় তাহলে আমি কি করব। যদি একদম নিচে নেমে গিয়ে ও মরে তাহলে কি করব তাও জানি না, কিন্তু কিছু একটা তো করতেই হবে। আমি অনেক কিছুই করতে পারি। ও পিঠের ওপর দিয়ে সুতো ঘুরিয়ে এনে ধরে থাকলো, আর জলের মধ্যে সুতোর বাঁকটা নজরে রাখলো। নৌকা উত্তর পশ্চিম মুখে একভাবে এগিয়ে যাচ্ছে। ও তো চিরকাল এরকম টেনে চলতে পারবে না, ওকে মরতেই হবে। কিন্তু 4 ঘন্টা কেটে গেল। মাছটা একভাবে সমুদ্রের আরো ভেতরে সাঁতরে চলেছে। নৌকাটাকে টানতে টানতে আর বুড়ো একইভাবে পিঠের ওপর দিয়ে সুতোটা নিয়ে শক্তভাবে ঠেকনো দিয়ে আছে। ঠিক ভর দুপুরে ওকে আমি গেঁথেছি, আর এখনো পর্যন্ত ওকে আমি দেখতে পাইনি। মাছটা গাঁথবার ঠিক আগেই ওর খড়ের টুপিটা মাথার ওপর চেপে বসিয়ে দিয়েছিল। এখন সেই টুপির ঘষায় ওর কপালটা কেটে যাচ্ছে। ওর জল তেষ্টাও পেয়েছে। ও খুব সাবধানে সুতোয় যাতে হ্যাঁচকা টান না পড়ে সেইভাবে হাঁটু মুড়ে বসে গলুইয়ের দিকে যতদূর সম্ভব ঝুঁকে এক হাত দিয়ে জলের বোতলটা টেনে আনলো, আর বোতল খুলে একটু জল খেলো। তারপর গলুইয়ে রাখা পাল গোটানো মাস্তুলটার ওপর বসে বিশ্রাম নিতে লাগলো। ও এখন আর কিছু ভাবছে না, কারণ ওকে এখন সইতে হবে। তারপর ও পেছনে তাকিয়ে দেখলো ডাঙা আর দেখা যাচ্ছে না। কিছু যায় আসে না, হাবানার আলোর আভা দেখে আমি যে কোনো সময় ফিরে আসতে পারি। সূর্য ডুবতে এখনো 2 ঘন্টা দেরি, আর হয়তো তার আগেই ও জলের ওপর ভেসে উঠবে। তখন যদি ও না ওঠে তাহলে
চাঁদ ওঠার পর হয়তো ভেসে উঠবে। তাও যদি না হয় তাহলে কাল সূর্য ওঠার সময় ও নিশ্চয়ই ওপরে উঠবে। আমার গায়ে এখনো শক্তি আছে, আর আমার মাংসপেশিতে কিলও ধরেনি। ওরই মুখে বড়শি গেঁথে আছে। কিন্তু কি মাছ রে বাবা, এই রকম টান! নিশ্চয়ই বড়শির লোহার তারের ওপর ও হাঁ মুখে চেপে বসে রেখেছে। যদি একবার ওকে দেখতে পেতাম, কার সঙ্গে আমাকে লড়তে হচ্ছে সেটা জানবার জন্য যদি একবার ওকে দেখতে পেতাম। সারাটা রাত মাছটা একভাবে গতি পরিবর্তন না করে একই দিকে টেনে চলল। আকাশের তারা দেখে বুড়োর তাই মনে হলো। সূর্য ডোবার পর ঠান্ডা পড়ল, আর ওর পিঠের, হাতের, বুড়োটে পায়ের ঘাম ঠান্ডায় শুকিয়ে গেল। দিনের বেলায় ও টোপের বাক্স ঢাকা দেয়া চটের বস্তাটা রোদে শুকিয়ে নিয়েছিল। সূর্য ডুবে গেলে ও বস্তাটা গলার সঙ্গে বেঁধে পিঠের দিকে ঝুলিয়ে দিল, আর খুব সাবধানে সুতোটাকে বস্তার ওপর দিয়ে নিয়ে এসে ওর কাঁধের ওপর দিয়ে ঘুরিয়ে নিল। বস্তাটা থাকায় সুতোর টানটা আর ওর চামড়ায় লাগবে না, আর তাই ও সামনে ঝুঁকে গলুইয়ে হেলান দিয়ে মোটামুটি একটু আরামদায়ক অবস্থায় এলো। আসলে ওর অস্বস্তিটা একটু কম হলো, কিন্তু ও ভাবলো এটাতেই আমার আরাম। আমি এখন মাছটাকে কিছুই করতে পারবো না, আর ও আমাকে কিছুই করতে পারবে না, অন্তত যতক্ষণ ও এইভাবে টেনে যাবে। একবার ও উঠে দাঁড়িয়ে আকাশের তারার দিকে চেয়ে দিক নির্ণয় করার চেষ্টা করলো। ওর কাঁধের ওপর দিয়ে সোজা জলের ভেতর নেমে যাওয়া সুতোটা এখন ফসফরাসের মতো জ্বলছে। ওরা এখন খুব ধীরে চলছে, আর হাবানার আলোর আভা অতটা জোরালো নয়। তাইতে ওর মনে হলো স্রোতটা ওদের পূর্ব দিকে নিয়ে যাচ্ছে। যদি হাবানার আলোর আভা আর দেখতে না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে আমরা আরো পূবে সরে যাচ্ছি। কারণ মাছটা যেভাবে যেদিকে যাচ্ছে তেমনই যদি চলতে থাকে, তাহলে আরো অনেক ঘন্টা হাবানার আলোর আভা দেখা যাবে। আজকের বেসবল গ্র্যান্ড লিগে কে কেমন খেললো কে জানে। একটা রেডিও থাকলে ভালো হতো। না না, আমায় যা করতে হচ্ছে বা হবে সেটাই এখন ভাবা উচিত। বোকার মতো কিছু করা উচিত নয়। আহা, যদি ছেলেটা আমার সঙ্গে থাকতো তাহলে ও এসব দেখতেও পেত, আর আমাকে সাহায্য করতেও পারত। বুড়ো বয়সে কারোরই একা থাকা উচিত নয়, কিন্তু উপায় নেই। আচ্ছা, যে টুনা মাছটা ধরে রেখেছি সেটা পচে যাওয়ার আগেই আমার খাওয়া দরকার, কারণ আমার শক্তি সঞ্চয় করতে হবে। ইচ্ছা না থাকলেও কাল সকালেই ওটা আমায় মনে করে খেতে হবে। তারপরেই ওর বঁড়শিতে গেঁথে যাওয়া বিশাল মাছটার প্রতি করুণা হলো। মাছটা অপূর্ব, অদ্ভুত, কত বয়স কে জানে। এর আগে কখনো এরকম শক্তিশালী মাছ আমি ধরিনি। আর মাছটার চালচলনও কেমন অদ্ভুত। লাফিয়ে জলের ওপর উঠে পড়বার মতো বোকা বোধ হয় ও নয়, কিন্তু একবার যদি ও সত্যি লাফায় অথবা হঠাৎ প্রচণ্ড বেগে টান শুরু করে, তাহলে আমি গেলাম। তবে মনে হয় যে আগেও অনেকবার বঁড়শি গিলেছে, আর তাই ও জানে যে এইভাবেই লড়াইটা চালাতে হবে। ও তো জানে না যে মাত্র একটাই লোক, তাও একটা বুড়ো লোক ওর সঙ্গে লড়ছে। যাই হোক, মাছটা কি প্রকাণ্ড, আর বাজারে ওর মাংস কি দামেই যে বিকবে। ও ঠিক পুরুষ মাছ, কারণ ও টোপ গেলা আর এই সুতো টেনে নিয়ে চলা সব পুরুষ মাছের মতোই। ওর লড়াইয়ে কোনো ভয় ডয়ের ব্যাপার নেই। বুঝতে পারছি না, ওর মাথায় কি কোনো মতলব খেলছে, নাকি আমার মতোই ও মরিয়া। তারপর গলুইয়ের গোলাকার তক্তার ওপর ঠিক মতন ঠেসান দিয়ে বসে কাঁধের উপর দিয়ে টেনে ধরে রাখা সুতোয় ওই বিশাল মাছের শক্তিশালী টানে নৌকার অবিরাম গতি টের পেতে পেতে বুড়ো ভাবল, মাছটা যে কোন দিকে নিয়ে যাচ্ছে কে জানে। মাছটার ইচ্ছার বিরুদ্ধে ওকে ঠকিয়ে লোভ দেখিয়ে টোপ গিলতে বাধ্য করেছি।
মাছটার ইচ্ছা ছিল অন্ধকার গভীর জলের আরো গভীরে, যেখানে কোনো ফাঁদ নেই, জাল নেই, বড়শি নেই, কোনো প্রতারণা নেই, সেখানে অবাধ স্বাধীন বিচরণ করার। আর আমার ইচ্ছে ছিল সেইখানে গিয়ে ওকে খুঁজে বার করার, পৃথিবীর সমস্ত মানুষের আয়ত্তের বাইরে গিয়ে ওকে ধরার। আর এখন সেই দুপুরবেলা থেকে আমরা দুজন একে অপরের সঙ্গে আটকে গেছি, আর আমাদের দুজনকেই সাহায্য করার কেউ নেই। এখন ওর মোট 6টা অতিরিক্ত সুতোর বান্ডিল প্রস্তুত থাকলো। যে দুটো টোপওয়ালা বঁড়শি ও কেটে ফেলে দিল, সেগুলো দুটো দুটো 4টে, আর মাছটা যে টোপটা গিলে টেনে নিয়ে চলেছে তার দুটো, মোট 6টা সুতোর বান্ডিল একসঙ্গে গেট দিয়ে রাখা হলো। আলো ফুটলে 80 গজ তলায় যে টোপটা ঝুলিয়ে রাখা আছে সেটার কাছে গিয়ে সেটাও কেটে ফেলতে হবে, আর সেটার দরুন রাখা দুটো অতিরিক্ত সুতোর বান্ডিলও আগের সুতোর সঙ্গে জুড়তে হবে। তার মানে আমার মোট 400 গজ ভালো কাতলানা সুতো আর তার সাথে বড়শি, শিশে ইত্যাদি নষ্ট হবে। তবে এসব তো আবার কেনা যাবে, কিন্তু অন্য কোনো মাছ যদি আমার অন্য বড়শির টোপ খেত, আর তার টানটানিতে যদি আমার এই বড় মাছটার সুতো কেটে যেত, তাহলে এই বড় মাছটাকে কি আর পাওয়া যেত? যে মাছটা এই মাত্র অন্য টোপটা গিলেছিল সেটা কি মাছ আমি জানি না। এটা একটা মার্লিন হতে পারে, অথবা ব্রডবিল, কিংবা হাঙরও হতে পারে। অবশ্য ওটার কোনো টান বোঝবার আগেই তো আমি তাড়াতাড়ি সুতোটা কেটে দিলাম। ওহো, যদি ছেলেটা আমার সঙ্গে থাকতো। না না না, তোমার সঙ্গে তো ছেলেটা নেই, এখন তুমিই আছো। কাজেই অন্ধকার থাকুক বা নাই থাকুক, তাড়াতাড়ি পেছন দিকে গিয়ে শেষ ফেলে রাখা সুতোটা কেটে ফেলো, আর অতিরিক্ত সুতোর বান্ডিলগুলো জুড়ে নাও। ও তাই করলো। অন্ধকারের মধ্যে খুবই অসুবিধা হচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় মাছটা একটা এমন হ্যাঁচকা টান মারলো যে ও হুমড়ি খেয়ে মুখ থুবড়ে নৌকার ভেতর পড়লো, আর কাঠে লেগে ওর চোখের নিচে কেটে গিয়ে গাল বেয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। তবে রক্তটা চিবুক অব্দি নামার আগেই শুকিয়ে জমে গেল, আর ও কোনো রকমে গলুইয়ের দিকে সরে এসে তক্তায় ঠেসান দিয়ে বসে বিশ্রাম নিতে লাগলো। ও এরপর কাঁধের ওপরের বস্তাটা আস্তে আস্তে এমনভাবে সরালো যাতে টান টান সুতোটা ওর কাঁধের অন্য জায়গার ওপর সরে যায়, আর কাঁধের ওপর সুতোটা রেখেই ও খুব সাবধানে হাত দিয়ে মাছের টানটা আর জলের ওপর নৌকোর গতিবেগটা বোঝবার চেষ্টা করলো। মাছটা ওরকম হঠাৎ একটা ঝাপটা মারলো কেন? ওর পাহাড়ের মতো উঁচু পিঠটার ওপর নিশ্চয়ই বঁড়শির সঙ্গে লাগানো তারটার ঘষা খেয়েছে। তাহলেও আমার পিঠের যে যন্ত্রণাদায়ক অবস্থা, ওর পিঠের অবস্থা নিশ্চয়ই এত খারাপ নয়। কিন্তু ও যত বিশালী হোক, এই নৌকাটাকে তো চিরকাল টেনে নিয়ে চলতে পারে না। আমার তরফে তো এখন সব পরিষ্কার করে রেখেছি, যাতে কোনো বাধা সৃষ্টি হতে না পারে। আর এখন তো আমার হাতে প্রচুর অতিরিক্ত সুতো রয়েছে। একটা মানুষ এর চেয়ে বেশি আর কি চাইতে পারে? তারপর ও নরম স্বরে বলে উঠল, মাছ, আমি না মরা পর্যন্ত তোমার সঙ্গে আমি আছি। ও ও আমার সঙ্গেই থাকবে মনে হয়। নৌকা একভাবে চলেছে, আর যখন সূর্যের একটুখানি আকাশে দেখা গেল, জলের ওপরে উঠল, তখন ওটা বুড়োর ডান কাঁধের ওপর। ও, তার মানে মাছটা উত্তর দিকে যাচ্ছে। সমুদ্রের স্রোতের অনুকূলে গেলে আমরা তো পূব দিকে যেতাম। আমি চাই মাছটা স্রোতের দিকে ঘুরে স্রোতের টানে চলুক, তাহলে অন্তত বুঝতে পারবো যে ও ক্লান্ত হয়ে পড়েছে। যখন সূর্য আরো উপরে উঠল, বুড়ো বুঝতে পারল যে মাছটা মোটেই ক্লান্ত হয়নি। একটা কেবল ভালো লক্ষণ দেখা গেল, কারণ সুতোর বাঁক দেখে বোঝা যাচ্ছে মাছটা জলের তলায় ওপরের দিকে উঠে এসেছে। তার মানে অবশ্যই এই নয় যে মাছটা আবার লাফ দেবে, তবে বলা যায় না, দিতেও পারে। ভগবান, ও যেন লাফ দেয়। ওকে কবজা করার জন্য আমার যথেষ্ট সুতো আছে। ও যেন লাফ দেয়। যদি আমি সুতোটা বেশি টেনে ধরি,
তাহলে ওর মুখে বেশি যন্ত্রণা হবে, আর তাহলে হয়তো ও লাফ দিতেও পারে। এখন তো দিনের বেলা, ও একটা লাফ দিক না, তাহলে ওর পিঠের মেরুদণ্ডের দুপাশের থলিগুলো হাওয়ায় ভরে যাবে, আর তখন ও সমুদ্রের গভীর তলদেশে গিয়ে মরতে পারবে না। ও টানটা বাড়ানোর চেষ্টা করলো, কিন্তু মাছটা টোপ গেলার পর থেকেই সুতোটা এত টান টান হয়ে আছে যে আর বেশি টানতে গেলেই সুতো ছিঁড়ে যাবে। ও পেছনে ঝুঁকে টানটা বাড়ানোর চেষ্টা করতেই সুতোর খড়খড়ে চাপটা টের পেল, আর বুঝলো আর বেশি টান দেওয়া সম্ভবই নয়। আমি একদম হ্যাঁচকা টান দেব না, কারণ প্রতিটি হ্যাঁচকা টানে ওর মুখে যেখানে বড়শিটা গিঁথে আছে সে জায়গাটা আরো বেশি কেটে ফাঁক হয়ে যাবে, আর তাহলেই ও যখন লাফ দেবে তখন ওর মুখ থেকে বড়শিটা খুলেও ফেলতে পারে। মাছ, আমি তোমাকে ভালোবাসি আর খুব শ্রদ্ধা করি, কিন্তু আজ দিন শেষ হবার আগেই আমার হাতে তোমার মৃত্যু। আচ্ছা, আশা করতে ক্ষতি কি? ঠিক সেই সময়ই মাছটা এমন একটা ঝটকা মারলো যে টানের চোটে বুড়ো গলুইয়ের ওপর হুমড়ি খেয়ে পড়ল, আর নৌকা থেকে প্রায় জলেই পড়ে যাচ্ছিল। কোনো রকমের টাল সামলে আরো খানিকটা সুতো ছেড়ে বুড়ো এ যাত্রা রক্ষা পেল। এরই মধ্যে বুড়োর বাঁ হাতটায় একটু ক্র্যাম্প ধরল, মাংসপেশিগুলো শক্ত হয়ে উঠল। সে বলল, হে ঈশ্বর, বাঁ হাতের এই ক্র্যাম্পটা সারাতে সাহায্য করো, কারণ মাছটা যে কখন কি করে বসে জানি না। কিন্তু মাছটা তো বেশ ঠান্ডা মাথায় একটা পরিকল্পনা অনুযায়ী সাঁতরে চলেছে, কিন্তু ওর পরিকল্পনাটা কি আর আমার পরিকল্পনাই বা কি? ওর বিশালত্বের জন্যই ওর পরিকল্পনার চাইতে আমারটা আরো ভালো করতে হবে। যদি ও লাভ দেয় তাহলে ওকে মারতে আমার সুবিধা হয়, কিন্তু ও যদি বরাবর একই রকম ভাবে জলের তলায় থেকে যায় তাহলে আমাকেও বরাবরের জন্য ওর সঙ্গেই থেকে যেতে হবে। তারপর ডানা দিয়ে ও সুতোর টানটা অনুভব করে বুঝতে পারলো একটু অন্যরকম লাগছে। তারপরেই দেখলো যেখানে সুতোটা জলে ঢুকেছে সেখানেও একটু পরিবর্তন এসেছে। তারপর সুতোটা টেনে ধরে ও যখন বাঁ হাতটা নিজের উরুর ওপর দ্রুত খুব জোরে জোরে মেরে হাতটাকে ঢিলা করার চেষ্টা করছিল, তখন দেখলো সুতোটা ধীরে ধীরে জলের ওপর দিকে উঠছে। ও এবারে উঠছে। হাত, তুমি শিগগির ঠিক হয়ে যাও, ও এবারে উপরে উঠবে। সুতো একভাবে ধীরে ধীরে ওপর দিকে উঠতেই লাগলো, আর নৌকার সামনের দিকে সমুদ্রের জল ফুলে ফেঁপে উঠল, আর মাছটা জলের ওপরে উঠে এলো। মাছটা জলের ওপর ক্রমাগত উঠছেই, যেন শেষই হয় না। ওর শরীরের দুপাশ থেকে জল ঝরে পড়ছে, রোদে চকচক করছে ওর শরীর। ওর মাথাটা আর পিঠটা ঘন নীলাভ লাল, আর ওর দুপাশের দাগগুলো সূর্যের আলোয় চওড়া আর হালকা লালচে নীল দেখাচ্ছে। ওর মুখের ছুরিটা একটা বেসবলের ব্যাটের মতো লম্বা, আর সরু তলোয়ারের ডগার মতো বাঁকানো। পুরো শরীরটা জলের সম্পূর্ণ ওপরে উঠিয়ে ও ফের মসৃণভাবে ওস্তাদ ডুবুরের মতো জলে ঝাঁপ খেয়ে গভীর জলে চলে গেল। আর যাবার সময় ওর বিশাল কাস্তের মতো লেজটা বুড়ো দেখতে পেল। সুতোটা তখন হু হু করে বেরিয়ে যাচ্ছে। আমার নৌকার চাইতেও ও আরো 2 ফুট বেশি লম্বা। সুতোটা অবিরাম দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে, কিন্তু বোঝা গেল মাছটা ভয় পায়নি। পুরো দুহাত দিয়ে সুতোটা ধরে টান ধরে রাখতে চাইলো, ঠিক ছিঁড়ে যাওয়ার আগের পর্যায়ে। ও বুঝতে পারছে যে যদি সুতোর উপর ঠিকমতো চাপ রেখে মাছটার গতি স্লথ না করা যায় তাহলে মাছটা পুরো সুতো টেনে নিয়ে গিয়ে ছিঁড়ে ফেলতে পারে। ও একটা অসাধারণ মাছ, আর আমাকে ওর বিশ্বাস উৎপাদন করতেই হবে। ও যে কি ক্ষমতার অধিকারী, আরেকবার সুতো নিয়ে সত্যিকার দৌড় দিলে ও যে কি করতে পারে সেটা ওকে জানতে দিতে গেলে চলবে না। আমি যদি ওর জায়গায় হতাম তাহলে আমি এতক্ষণে পুরো শক্তি প্রয়োগ করে দৌড় লাগাতাম, যতক্ষণ না সুতো কেটে বেরিয়ে যেতে পারি। ভগবানকে ধন্যবাদ, আমরা যারা ওদেরকে মারি সেই আমাদের মতো বুদ্ধি ওদের নেই।
ওরা আমাদের চেয়ে যদিও মহানও বটে, সমর্থ। বুড়ো অনেক বিশাল মাছ দেখেছে। ও এমন অনেক মাছ দেখেছে যাদের ওজন 500 কিলোগ্রামের চাইতেও বেশি। আর ও নিজের জীবনে দুটো ওই ওজনের বিশাল মাছ ধরেছে। কিন্তু কোনো সময়ই ও এরকম একেবারে একা ছিল না। এখন একেবারে একা, নিঃসঙ্গ, ডাঙা থেকে বহু দূরে গভীর সমুদ্রে। ও এমন একটা মাছকে বঁড়শিতে গেঁথে আটকে রেখেছে যেরকম বিশাল মাছ ও আজ পর্যন্ত দেখেনি বা কখনো কোথাও শোনেওনি। অথচ এই রকম সময়ে ওর বাঁ হাতটা এখনো জমাট শক্ত হয়ে আছে, যে মনে হচ্ছে যেন ঈগল পাখির বাঁকা নখের দৃঢ় মুষ্টি। ও জোরে জোরে বলে উঠল, মাছ, মাছ, তুমি কিরকম বোধ করছো? আমি কিন্তু ভালোই বোধ করছি। আর আমার বাঁ হাতটাও ঠিক হয়ে গেছে। আর আমার আরো এক রাত্রি একদিনের খাবার মজুদ আছে। নৌকাটাকে টানো মাছ, তুমি নৌকাটাকে টেনে নিয়ে চলো। সত্যি কথা বলতে কি, ও কিন্তু মোটেই ভালো বোধ করছিল না। কারণ পিঠের ওপর ওই ভারী সুতোর টান ও ঘষার যে যন্ত্রণা, সেটা এই সুদীর্ঘ সময় ধরে চলতে থাকায় যন্ত্রণাটা পরিবর্তিত হয়েছে একটা অসাড় ব্যথায়, যেটা ও মোটেই পছন্দ করছিল না। কিন্তু এর চেয়েও খারাপ অবস্থায় আমি পড়েছি। আমার ডান হাতটা খালি একটু কেটে গেছে, আর বাঁ হাতটায় যে টান ধরেছিল সেটাও ঠিক হয়ে গেছে। আমার পা দুটো ঠিক আছে। সবচেয়ে বড় কথা, খাওয়ার প্রশ্নে আমি তোমার থেকে এগিয়ে আছি। সুতোটা তখন ওর ডান হাতের মুঠি থেকে হু হু করে বেরিয়ে যাচ্ছে, আগুনের মতো জ্বালা ধরিয়ে। ওর বাঁ হাতটার অস্বস্তি ও টের পেল না। ডান হাত দিয়েই সুতোটা আটকাবার প্রাণপণ চেষ্টা করলো, কিন্তু সুতো বেরিয়েই যাচ্ছে। শেষ পর্যন্ত ওর বাঁ হাতেই সুতোটা ধরল, আর ও সুতোর ওপর সমস্ত শরীরের ভার ছেড়ে দিল। এবার সুতোর প্রবল টানে ওর পিঠ আর বাঁ হাত যে জ্বলতে লাগলো, আর বাঁ হাতের ওপর সুতোর সমস্ত টানটা পড়ায় বিশ্রীভাবে হাতের তালুর মাংস কেটে যেতে লাগলো। ও সুতোর বান্ডিলগুলোর দিকে তাকিয়ে দেখল সুতো স্বচ্ছন্দ গতিতে অবিরাম বেরিয়ে যাচ্ছে। এই মুহূর্তেই মাছটা সমুদ্রের জল লন্ড ভন্ড করে একটা লাফ দিয়ে প্রচণ্ড শব্দ করে আবার জলে পড়ল। তারপর ও ক্রমাগত লাফের পর লাফ দিতেই থাকলো, আর সুতোটা হু হু করে বেরিয়ে যাওয়া সত্ত্বেও নৌকা দ্রুত বেগে চলতে থাকলো। বুড়ো সুতোটা যতটা সম্ভব টেনে রেখে প্রায় ছেড়ে ছেড়ে অবস্থায় আনতে লাগলো। টানের চোটে ও গলুয়ের ওপর রাখা মাংসটার ফালির ওপর এমন মুখ থুবড়ে পড়ে গিয়েছিল যে নড়তে পর্যন্ত পারছিল না। তাহলে এরই অপেক্ষায় এতক্ষণ ছিলাম। ঠিক আছে, তাহলে হয়ে যাক। যত বেশি সুতো টানবে তত বেশি মূল্য দিতে হবে। হ্যাঁ, ওকে বাধ্য করতে হবে মূল্য দিতে। মাছটার লাভগুলো ও অন্ধকারে দেখতে পাচ্ছিল না, কিন্তু সমুদ্রের জল তোলপাড় হওয়ায় আর ওর ভারী শরীরের জলের ওপর আছাড় খাওয়ার শব্দগুলো ও শুনতে পাচ্ছিল। সুতোটা এত জোরে ওর হাত থেকে বেরিয়ে যাচ্ছিল যে ওর হাত হেঁটে যাচ্ছিল, কিন্তু ও তো জানতো যে এমনটা হতে পারে। তাই ও চেষ্টা করছিল সুতোর ধারে যাতে ওর হাতের কড়া পড়া অংশগুলোই কেটে যায়, আর তাই সুতোটায় যাতে ওর হাতের তালুর নরম জায়গা অথবা আঙুলগুলো না কাটে সেদিকেই লক্ষ্য রাখছিল। যদি ছেলেটা এখন থাকতো তাহলে তাহলে ও সুতোর বান্ডিলগুলো জলে ভিজিয়ে দিতে পারত। হ্যাঁ, যদি ছেলেটা এখন থাকতো, যদি ছেলেটা এখন থাকতো। সুতোটা ক্রমাগতই বেরিয়ে যাচ্ছে, কিন্তু এখন সুতো বেরিয়ে যাওয়ার গতিটা কমে এসেছে, আর প্রতি ইঞ্চি সুতো টানার জন্য মাছটাকেও যথেষ্ট পরিশ্রম করতে বাধ্য করছে। এইবার ও কাঠের ওপর থেকে মাথাটা তুলতে পারল, যেখানে ও মাছের ফালিটার ওপরে মুখ তুবড়ে গাল চেপে পড়েছিল। তারপর প্রথমে হাঁটুর উপর ভর দিল, আর আস্তে আস্তে পায়ের ওপর ভর দিয়ে সোজা হলো। সুতো কিন্তু সারাক্ষণই বেরিয়ে যাচ্ছে, তবে গতি আরও ধীর হচ্ছে। ও দেখতে পাচ্ছিল না বলে পা দিয়ে ছুঁয়ে ছুঁয়ে অনুভব করলো সুতোর বান্ডিলগুলো ঠিকঠাক আছে কিনা। এখনো যথেষ্ট সুতো হাতে আছে,
আর এই যে নতুন করে প্রচুর সুতো বেরিয়ে গেল, জলের মধ্যে দিয়ে সেটার ঘর্ষণের বাধা তো অতিরিক্ত টানের সৃষ্টি করেছে। মাছটাকে তো সেটাও টানতে হচ্ছে। হ্যাঁ, এখন যে মাছটা 12-14 বার লাফ দিল আর ওর শরীরের ভেতরে মেরুদণ্ডের দুপাশের থলিগুলোয় হাওয়া ভরে নিল, এর ফলে ও তো আর সমুদ্রের তলায় গিয়ে মরে পড়ে থাকতে পারবে না। নইলে ওখান থেকে ওকে টেনে তোলা তো বুড়োর পক্ষে সম্ভব ছিল না। খুব শিগগিরই ও এবার গোল হয়ে ঘুরতে আরম্ভ করবে, আর তখনই আমার ওকে কায়দা করে ধরতে হবে। ভাবছি ও হঠাৎ অমন করে লাফাতে শুরু করলো কেন? এটা কি ওর খিদের চোটে বেপরোয়া হয়ে যাওয়া, নাকি রাতে সমুদ্রে কিছু দেখে ভয় পেয়েছে? হতে পারে ও হঠাৎই ভয় পেয়ে গেছে, কিন্তু ওকে তো মনে হয়েছিল খুব বলশালী, ঠান্ডা প্রকৃতির, আর একেবারে নির্ভয় আর আত্মবিশ্বাসী। অবাক কাণ্ড। বুড়ো, তুমি নিজে একটু নির্ভয় আর আত্মবিশ্বাসী হও তো। তুমি ওকে এখন টেনে ধরে আছো বটে, কিন্তু সুতো তো একটুও টেনে আনতে পারছো না। অবশ্য ওকে শিগগিরই গোলাকারে ঘোরা শুরু করতে হবে। সমুদ্রের ডিঙি ভাসানোর পর এই নিয়ে তৃতীয়বার সূর্য উঠল, আর তখনই মাছটা গোল হয়ে ঘুরতে শুরু করলো। মাছটা যে ঘুরছে সেটা অবশ্য ও সুতোর ঢল দেখে বুঝতে পারছিল না। এত তাড়াতাড়ি ওটা চোখে দেখা যাবে না। ও খালি সুতোর ওপর চাপটা একটু হালকা হয়েছে সেটা বুঝতে পেরে ডান হাত দিয়ে খুব ধীরে ধীরে সুতো টেনে আনতে আরম্ভ করলো। মাঝে মাঝেই সুতো আটকে যাচ্ছিল, কিন্তু সুতো ছিঁড়ে যাওয়ার মতো অবস্থায় আসার আগেই আবার ও মাছটাকে টেনে আনতে পারছিল না। ও সুতোর তলা থেকে ওর কাঁধ আর মাথা সরিয়ে নিল, আর আস্তে আস্তে সমানভাবে সুতো টেনে আনতে লাগলো। ও দুই হাত দুলিয়ে দুলিয়ে এমনভাবে সুতোটা টানতে থাকলো যাতে ওর পুরো শরীর আর দুটো পায়ের ওপর ওই টানের বেশিরভাগ চাপটা পড়ে। হ্যাঁ, বেশ বড় গোলাকার বৃত্তেও ঘুরছে, কিন্তু হ্যাঁ, ঘুরছে তো। তারপরেই ও আর সুতো টেনে আনতে পারছে না। বেশি জোর করতে গেলে সুতো থেকে সূর্যের আলোয় জলের ফোঁটা ঝরতে দেখল। তারপরেই আবার ওর হাত থেকে সুতো বেরিয়ে যেতে শুরু করলো, আর বুড়ো হাঁটু মুড়ে বসে একান্ত অনিচ্ছায় কালো জলের ভেতর সুতোটা চলে যেতে দিল। ও এখন ঘুরতে ঘুরতে দূরে চলে যাচ্ছে। যতটা সম্ভব ওকে টেনে রাখতে হবে। কষে টেনে রাখলে ওর ঘোড়ার বৃত্তটা আস্তে আস্তে ছোট হয়ে আসবে। মনে হচ্ছে ঘন্টাখানেকের মধ্যেই আমি ওকে দেখতে পাবো। এখন ওকে আশ্বস্ত রাখতে হবে, আর তারপরেই আমার হাতে ওর মৃত্যু। গত ঘন্টাখানেক ধরে বুড়ো চোখের সামনে কালো কালো ছোপ দেখতে পাচ্ছে, আর ওর ঘামের নুন চোখের ভেতর ঢুকে গেছে, আর ওর কপালে চোখের ওপর কাটা জায়গায় ঢুকে গেছে আর জ্বলছে। ওই কালো কালো ছোপের জন্য ওর ভয় নেই, কারণ ও জানে যে সুতোর টান ধরে রাখার জন্য যে প্রচণ্ড চাপ পড়ছে তাতে এটা হওয়া স্বাভাবিক। তবে অন্তত বার দুয়েক যে ওর মাথা ঝিমঝিম করে মূর্ছা যাওয়ার মতো অবস্থা হয়েছিল, তার জন্য ওর একটু উদ্বেগ রয়েছে। আমি নিজের কাছে হেরে যাব আর এই রকম একটা মাছের জন্য মরে যাব, তা হয় না, তা হয় না। এখন যখন ওকে সুন্দরভাবে টেনে আনতে পারছি, তখন ভগবান আমাকে আরো সহ্য করার শক্তি দেবেন। হ্যাঁ, আমি আরো 100 বার আমাদের পিতার হেল মেরির প্রার্থনা করব, কিন্তু এখনই অবশ্য তা করতে পারছি না। আমি প্রার্থনাগুলো করে নিয়েছি, মনে করে নাও ভগবান, আমি প্রার্থনা করে নিয়েছি। আমি পরে নিশ্চয়ই করব। ঠিক এই সময় ও দুহাত দিয়ে ধরে থাকা সুতোয় ও হঠাৎ প্রচণ্ড জোরে হ্যাঁচকা টান টের পেল। টানটা তীব্র, ওজনদার আর শক্ত। নিশ্চয়ই ওর মুখের বর্ষা দিয়ে ও সুতোয় বাঁধা শিংগুলোকে আঘাত করছে। ও ভাবল, এ তো হতেই হবে, ওকে তো এটা করতেই হবে। অবশ্য এরপরেও হয়তো লাভও দিতে পারে, কিন্তু আমি চাই যে ও ঘুরতে থাকুক। বাতাস নেবার জন্য লাভ দেওয়া ওর দরকার,
কিন্তু প্রতিটি লাফের পর ওর মুখে সেখানে বড়শি বিঁধে আছে, সেখানটার কাঁটাটা আরো চওড়া হয়ে যেতে পারে এবং শেষ পর্যন্ত ওর মুখ থেকে বড়শি খুলেও যেতে পারে। লাফিও না মাছ, তুমি লাফ দিও না। ওর মুখের যন্ত্রণাটা ধরে রাখতে হবে। আমার যন্ত্রণায় কিছু যায় আসে না, আমারটা আমি দমন করতে পারবো, কিন্তু ওর যন্ত্রণা ওকে পাগল করে দিতে পারে। কিছুক্ষণের মধ্যেই মাছটা সুতোয় ঝাপটা মারা বন্ধ করে আবার বৃত্তাকারে আস্তে আস্তে ঘুরতে আরম্ভ করলো। এখন বুড়ো ক্রমাগত সুতো টেনে মাছটাকে কাছে নিয়ে আসছে, কিন্তু আবার ওর মাথা ঘুরে জ্ঞান হারাবার মতো অবস্থা হলো। ও বাঁ হাত দিয়ে সমুদ্রের জল তুলে মাথায় দিয়ে থাবড়াতে লাগলো, তারপর আরো জল নিয়ে ঘাড়ের পেছনে ঘষতে লাগলো। না না, আমার তো কোনো খিঁচ ধরেনি, মাছটা শিগগিরই ভেসে উঠবে, আর আমি আমি ঠিক চাঙ্গা থাকবো। হ্যাঁ, তোমাকে টিকে থাকতেই হবে বুড়ো, তোমাকে টিকে থাকতেই হবে। এ কথা একদম একদম বলবে না, একদম বলবে না, তোমাকে টিকে থাকতেই হবে। ওর খুব লোভ হচ্ছিল যে গলুইয়ে বসে আরো একটু বিশ্রাম নেয়ার, ততক্ষণে মাছটা নিচ থেকে পুরো একটা বৃত্ত গোল হয়ে ঘুরুক আর সুতো টানা না হোক। কিন্তু যখন সুতোর টান থেকে বোঝা গেল যে মাছটা ঘুরে ফের নৌকার দিকে আসছে, তখন বুড়ো দাঁড়িয়ে উঠে পায়ের উপর শক্ত করে ভর রেখে যতখানি পারা যায় সুতো টেনে টেনে নিয়ে আসতে লাগলো। যখন তৃতীয়বার ঘুরছে, তখনই ও মাছটাকে প্রথম দেখতে পেল। প্রথমে ও একটা কালো আবছায়া দেখতে পেল, যেটা নৌকার তলা দিয়ে এত সময় ধরে অতিক্রম করলো যে মাছটার দৈর্ঘ্য বিশ্বাসই করতে পারছিল না। না 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 না, ও এত বড় হতেই পারে না। কিন্তু মাছটা সত্যি বিশাল আকৃতি, আর পুরো বৃত্ত ঘোরার পরে ও মাত্র 30 গজ দূরে জলের ওপর ভেসে উঠল। আর বুড়ো জলের ওপর ওর ল্যাজটাকে দেখতে পেল। একটা বড় হাঁসুয়ার ফলার চাইতেও বড় আর খুব ফিকে নীল রঙের লেজটা ঘন নীল জলের ওপর উঁচু হয়ে আছে। লেজটা ফের জলের ভেতর আছড়ে পড়লো, আর মাছটা যখন জলের ঠিক নিচ দিয়ে সাঁতরে যাচ্ছিল, বুড়োর সুবিশাল আকৃতি আর ওর শরীরের নীল বেগুনি লম্বা দাগগুলো দেখতে পাচ্ছিল। ওর পিঠের পাখনাটা মোড়া আর বুকের দুপাশের বিশাল দুটো পাখনা ছড়ানো। কিন্তু কিন্তু ওকে কাছে, আরো কাছে, খুব কাছে এনে ফেলতে হবে। ওর মাথায় তাক করে মারলে হবে না, ওর হৃৎপিণ্ড লক্ষ্য করে হারপুন গাঁটতে হবে। ও জোরে জোরে বলে উঠল, বুড়ো বুড়ো মাথা ঠান্ডা রাখ, দৃঢ় হয়ে থাক, দৃঢ় হয়ে। এর পরের বার মাছটা ঘুরে আসতে ওর পিঠটা জলের ওপর ভেসে উঠল, কিন্তু এখনো ও নৌকো থেকে বেশ খানিকটা দূরে রয়েছে। তার পরের বার ও তখনই অনেকটাই দূরে জলের ওপরে ও শরীর আরো উঁচুতে ভেসে উঠেছে। বুড়ো এবার স্থির নিশ্চিত হলো যে আরো খানিকটা সুতো টেনে আনলে ও মাছটাকে একেবারে নৌকার পাশে নিয়ে আসতে পারবে। ও হারপুনটা অনেক আগেই দড়ি টড়ি বেঁধে তৈরি রেখেছিল। হালকা দড়ির বান্ডিলটা একটা গোল ঝুড়ির মধ্যে রাখা, আর দড়ির শেষ প্রান্তটা গলুইয়ের একটা কড়ার সঙ্গে শক্ত করে বাঁধা। মাছটা এবার ওর ঘোড়ার বৃত্তে ঘুরে আসছে। কি শান্ত আর সুন্দর দেখতে, ওর বিশাল লেজটা কেবল নড়ছে। বুড়ো ওকে আরো কাছে আনার জন্য যত পারে সুতো টানতে লাগলো। এক পলকের জন্য মাছটা একটু কাত হলো, তারপরেই আবার সোজা হয়ে আর একটা বৃত্তে ঘুরতে শুরু করলো। আমি ওকে নাড়াতে পেরেছি, আমি ওকে নাড়াতে পেরেছি, আমি ওকে তাহলে নড়িয়েছি। বুড়োর আবার মূর্ছ যাবার মতো মাথাটা ঘুরে উঠল, কিন্তু ও যতটা পারে চাপ রেখে ওই অসাধারণ মাছটার টানটা ধরে রাখলো। আমি ওকে নড়াতে পেরেছি, আমি নড়াতে পেরেছি, হয়তো হয়তো এইবার আমি ওকে উল্টে ফেলতে পারবো। হ্যাঁ, হাত হাত তুমি টানো টানো, পা পা তুমি শক্ত হয়ে থাকো, মাথা আমার জন্য আরো কিছুক্ষণ কাজ করো, আরো কিছুক্ষণ। তোমার কখনোই কিছু হয়নি, এবার এবার আমি ঠিক ওকে টেনে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, ঠিক পারবো। কিন্তু যখন ও মাছটা কাছাকাছি আসবার আগেই
সমস্ত প্রচেষ্টা দিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে টানতে চেষ্টা করলো, মাছটা একটু কাত হয়েই ফের সোজা হয়ে গেল আর সাঁতরে দূরে চলে গেল। মাছ, মাছ, তোমাকে তো শেষ পর্যন্ত মরতেই হবে। তুমি কি আমাকেও মারতে চাও? না, এভাবে কিছুই করা যাবে না দেখছি। কি করা যায়? ওর মুখের ভেতরটা পর্যন্ত এমন শুকিয়ে গেছে যে ও কথা বলতে পারছে না। কিন্তু এখন জলের বোতলের দিকে হাত বাড়ানো যাবে না। এবার এবার আমি ওকে ঠিক নৌকার পাশে টেনে আনবই। হ্যাঁ, আরো কয়েক পাক সহ্য করার মতো গায়ের জোর আর নেই। না 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 না, আছে আছে আছে। তুমি তুমি চিরকাল এইভাবে চালিয়ে যেতে পারবে। হ্যাঁ, তুমি পারবে, পারবে, তুমি পারবে। এর পরের পাকে ও মাছটাকে প্রায় হাতে পেয়ে গিয়েছিল, কিন্তু মাছটা আবার সোজা হয়ে আস্তে আস্তে সাঁতরে দূরে চলে গেল। তুমি আমাকে মেরে ফেলেছো মাছ, তুমি আমাকে মেরে ফেলেছো। অবশ্য তোমার সে অধিকার আছে ভাই। তোমার চেয়েও অসাধারণ সুন্দর, ধীর, ঠান্ডা আর মহান মাছ আমি কখনো দেখিনি। এসো, এসো, আমাকে মারো। এখন আর কে কাকে মারবে তা নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা নেই। এবার কিন্তু তোমার মাথার গন্ডগোল হচ্ছে বুড়ো। হ্যাঁ, তোমার মাথা ঠিক রাখতে হবে, মাথা পরিষ্কার রাখো। আর কি করে মানুষের মতো সহ্য করতে হয় ভাবো, অথবা অথবা মাছের মতো। মাথা, মাথা, তুমি পরিষ্কার হও, মাথা, তুমি পরিষ্কার হও। বুড়ো এমন সুরে বলে উঠল যে ও নিজেই প্রায় নিজের কথা শুনতে পেল না। পরিষ্কার হও, তুমি পরিষ্কার হও। আরো দুবারের পাকে ওই একই পুনরাবৃত্তি হলো। আমি ঠিক বুঝতে পারছি না, প্রতিবারই মনে হচ্ছে বুঝি এবারেই অজ্ঞান হয়ে যাব। জানি না, কিন্তু কিন্তু আরো একবার চেষ্টা করি। হ্যাঁ, আরো একবার চেষ্টা করি। ও আরো একবার টেনে টেনে মাছটাকে আরো কাছে আনবার চেষ্টা করলো। আর মাছটা যখন টানের চোটে কাত হয়ে পড়েছে, তখনই মনে হলো এবার বুঝি ও ওর মাথা ঘুরে পড়ে যাবে। কিন্তু মাছটা আবার সোজা হলো আর বাতাসে বিশাল ল্যাজ নাড়িয়ে খুব ধীরে সাঁতরে দূরে চলে গেল। আমি আবার চেষ্টা করব, আমি আবার চেষ্টা করব। ওর হাত দুটো এখন মন্ডের মতো নরম হয়ে গেছে আর মাঝে মাঝে কেবল কয়েক পলকের জন্য পরিষ্কার দেখতে পাচ্ছে। বুড়ো সুতোটা নিচে নামিয়ে পা দিয়ে চেপে ধরলো আর হারপুনটা তুলে নিয়ে যতটা সম্ভব উঁচু করে ধরে শরীরের সমস্ত শক্তি শেষ মুহূর্তের ভেতর থেকে আরো শক্তি জড়ো করে মাছটার বুকের পাখনা, যেটা প্রায় ওর বুকের কাছ পর্যন্ত উঁচু হয়ে রয়েছে, তার ঠিক পাশে আমূল ঢুকিয়ে দিল। ও টের পাচ্ছে লোহার ফলাটা গভীরে ঢুকে যাচ্ছে আর ও ওটার ওপর পুরো শরীরের ভর রেখে নিজের সমস্ত ওজনটা চাপিয়ে প্রাণপণে ফলাটা আরো ভেতরে ঠেলে দিল। এই সময় মাছটা যেন সজীব হয়ে উঠল। ও শরীরের মধ্যে মৃত্যুর পদধ্বনি, আর ওর সুবিশাল লম্বা চওড়া শরীর ওর সমস্ত শক্তি আর সৌন্দর্য নিয়ে জলের ওপর শেষ লাফ দিল। মনে হলো নৌকায় বুড়োর মাথার উপরে শূন্যে ওর শরীরটা কিছুক্ষণের জন্য ভেসে রয়েছে। তারপরেই ও প্রচণ্ড শব্দ করে জলের ভেতরে পড়ল। জল ছিটকে উঠে বুড়োর সারা শরীর পুরো নৌকা ভিজিয়ে দিল। বুড়োর চেতনা প্রায় লুপ্ত, অবসন্ন, ভালো করে দেখতেও পাচ্ছে না। কিন্তু সেই অবস্থাতেই ও হারপুনের দড়িটা ঠিক করে দুটো ক্ষতবিক্ষত হাতের মাঝখান দিয়ে দড়িটা ছাড়তে লাগলো। তারপর যখন ওর দৃষ্টি একটু স্বচ্ছ হয়ে এলো, তখন দেখলো মাছটা চিৎ হয়ে আসছে। ওর বড় রূপলি পেটটা উঁচু হয়ে রয়েছে। মাছটার ঘাড় থেকে হারপুনের ডান্ডাটা কোনাকুনি বেরিয়ে রয়েছে আর ওর হৃৎপিণ্ডের রক্ত সমুদ্রের জল লাল করে তুলেছে। 1 মাইল গভীর ওই জায়গায় নীল জলটা প্রথমে জলের তলার অগভীর চড়ার মতো কালচে লাগছিল। তারপর ওটা আস্তে আস্তে মেঘের মতো ছড়িয়ে গেল। মাছটা তখন ওর ঠান্ডা রূপালী শরীরটা নিয়ে ঢেউয়ের তালে তালে ভাসছে। বুড়োর যেটুকু দৃষ্টি শক্তি অবশিষ্ট আছে
তাই দিয়ে সাবধানে ও তাকিয়ে দেখল। তারপরে হারপুনের দড়িটা নৌকার পাশের আংটায় দুপাক ঘুরিয়ে বেঁধে ফেলে হাতের ওপর মাথা রাখল। মাথাটা পরিষ্কার করে রেখো, মাথাটা আমার পরিষ্কার করে রেখো। ও গলুইয়ের কাঠের ওপর মুখ রেখে বিড়বিড় করছে। আমি একটা ক্লান্ত পরিশ্রান্ত বুড়ো, কিন্তু আমি আমার ভাই এই মাছটাকে মেরে ফেললাম, আর আর এখন আমাকে কৃতদাসের মতো খাটতে হবে। হ্যাঁ, কৃতদাসের মতো। এখন মাছটাকে নৌকার পাশে বেঁধে ফেলার জন্য আমাকে ফাঁস, দড়ি এসব এসব তৈরি করতে হবে। আমরা দুজনও যদি থাকতাম তাহলে নৌকাটা জলে ভরে মাছটাকে নৌকায় তুলে তারপরে জল ছেঁচে ফেললেও হতো না, কারণ কারণ এই নৌকায় মাছটা ধরতই না। আমাকেই সব করতে হবে, আমাকেই করতে হবে। তারপর তারপর মাছটাকে কাছে টেনে এনে নৌকার সঙ্গে ভালো করে বেঁধে ফেলতে হবে। তারপর মাস্তুলটাকে বসিয়ে পাল খাটিয়ে বাড়ির দিকে নৌকা বাইতে হবে। হ্যাঁ, তারপরে বাড়ির দিকে। হ্যাঁ। ও মাছটাকে নৌকার ঠিক পাশে টেনে আনতে শুরু করলো, যাতে ওর কানকোর মধ্যে দিয়ে একটা দড়ি ঢুকিয়ে ওর মুখের ভিতর দিয়ে বার করে এনে ওর মাথাটা নৌকার গলুইয়ের পাশে বেঁধে ফেলা যায়। আমি ওকে এবার ভালো করে দেখতে চাই, ওকে ছুঁতে চাই, ওকে ওকে অনুভব করতে চাই। ও তো আমার সৌভাগ্য। অবশ্য সেজন্যই ওকে ছুঁতে চাইছি না। মনে হয় ওর হৃৎপিণ্ডটা আমি অনুভব করেছি যখন আমি দ্বিতীয়বার হারপুনের ডান্ডাটায় চাপ দিয়ে আরো ভেতরে ঠেলেছি, তখন। হ্যাঁ, ঠিক তখন। এবার এবার মাছটাকে টেনে নিয়ে এসো আর বেঁধে ফেলো। এবার ফাঁস দিয়ে ওর লেজটা আর একটা ফাঁস দিয়ে ওর মাঝখানটা জড়িয়ে নৌকার সঙ্গে বেঁধে ফেলো। হ্যাঁ হ্যাঁ, কাজে লেগে পড়ো বুড়ো, কাজে লেগে পড়ো। ও গলুইয়ের আংটা থেকে হারপুনের দড়িটা খুলে নিয়ে মাছটার কানকোর মধ্যে ঢুকিয়ে মুখ দিয়ে টেনে বার করে নিল। তারপর ওর বিশাল ঠোঁট দুটোকে এক পাক জড়িয়ে নিয়ে অন্য দিকের কানকোর মধ্যে দিয়ে বার করে আবার ঠোঁট দুটোকে এক পাক জড়িয়ে নিয়ে দড়ির দুই প্রান্ত কোষে গিঁট বেঁধে গলুইয়ের আংটার সঙ্গে ফের শক্ত করে বেঁধে দিল। তারপর বাকি দড়িটা কেটে নিয়ে পাঁচ গলুইয়ে গেল লেজটা ফাঁস দিতে। মাছটার গায়ের রং এখন আর আগেকার মতো নীল, বেগুনি আর রূপালি নেই, পুরো রূপালি সাদা হয়ে গেছে। আর ওর গায়ের ডোরাগুলো ওর লেজের মতো হালকা বেগুনি রং হয়ে গেছে। ডোরাগুলো মানুষের আঙুল ছড়ানো হাতের চেয়েও চওড়া। আর মাছটার চোখ দুটো এখন পেরিস্কোপের আয়নার মতো, অথবা শোভাযাত্রায় হেঁটে যাওয়া কোনো সাধু সন্তের মতো নির্লিপ্ত, উদাসীন। ওকে এভাবে মারা ছাড়া আর কোনো পথ ছিল না। মাছটার 1500 পাউন্ড, তারও উপর ওজন হবে, হয়তো হয়তো আরো অনেক বেশি। যদি প্রতি পাউন্ড মাংস 30 সেন্ট দরে মাছটার 2/3 বেচতে পারি। একটা পেন্সিল দরকার, একটা পেন্সিল দরকার। না 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 না, আমার মাথাটা এখনো তত পরিষ্কার নয়, কিন্তু আমার মনে হয় মহান দিমাজ্জিও আমার জন্য আজ নিশ্চয়ই গর্বিত হবেন। আমার তো পায়ের গোড়ালির হাড়ও বাড়েনি, কিন্তু দুটো হাত আর পিঠ সত্যি বড় কষ্ট দিচ্ছে, বড় কষ্ট দিচ্ছে। হ্যাঁ, গোড়ালির হাড় বাড়াটা কি যে ব্যাপার তা আমি জানি না। বোধহয় আমরা জানতেও পারি না যে ওটা আমাদের হয়েছে। ছোট্ট করে একটা সুতো বড়শি বেঁধে ঝুলিয়ে দেয়া যাক, আর কিছু খাদ্যের আর পানীয়ের ব্যবস্থা করতে হবে। শরীরের জল শুকিয়ে গেছে। কিন্তু কোনো বড়শি ও খুঁজে পেল না, আর টোপের সার্ডিন মাছগুলো তো পচেই গেছে। তাই ও নৌকার পাশ দিয়ে ভেসে যাওয়া কিছু হলদে রঙের উপসাগরের আগাছা কোঁচ দিয়ে গেঁথে তুলে ফেলল। আর ওগুলো ঝাঁকাতেই
নৌকার পাটাতনের ওপর বেশ কিছু কুচো চিংড়ি ঝরে পড়ল। প্রায় 12-14টা কুচো চিংড়ি পাটাতনের ওপর লাফাচ্ছে, ছটকাচ্ছে। বুড়ো বুড়ো আঙুল আর তর্জনী দিয়ে ওগুলোর মাথা ছিঁড়ে ফেলে খোসা লেজ সমেত চিবিয়ে খেল। যদিও ওগুলো খুবই ছোট ছোট, কিন্তু ও জানে যে ওগুলো খুব পুষ্টিদায়ক আর সুস্বাদু তো বটেই। ওরা বেশ ভালোভাবেই এগোচ্ছিল। বুড়ো সাগরের নোনা জলে হাত দুটো ফের ভিজে নিল আর মাথাটা পরিষ্কার রাখার চেষ্টা করল। আকাশে পুঞ্জ মেঘের উঁচু উঁচু স্তূপ আর আরও ওপরে ঘন মেঘের ঘটা দেখে বুড়ো বুঝতে পারল যে সারা রাত বাতাস বইবে। প্রথম হাঙরটা আক্রমণ করার 1 ঘন্টা আগের ঘটনা এটা। হাঙরটা কোনো দুর্ঘটনা নয়। প্রায় 1 মাইল গভীর সমুদ্রের জলে মাছটা রক্ত ঘন মেঘের মতো ছড়িয়ে গিয়েছিল, আর হাঙরটা গভীর জল থেকে রক্তের গন্ধে ওপরে উঠে এসেছিল। কোনো সতর্কতা অবলম্বন না করেই ও এত দ্রুত গতিতে উঠে এসেছিল যে জলের উপরিভাগ ভেদ করে একেবারে শূন্যে রোদের মধ্যে উঠে পড়েছিল। তারপরে ফের জলে পড়ে রক্তের গন্ধ শুঁকে শুঁকে নৌকা আর তার সাথে বাঁধা মাছটার পেছন পেছন সাঁতরে এসেছিল। কখনো কখনো ও গন্ধটা হারিয়ে ফেলছিল, কিন্তু আবার ঠিক গন্ধটা অথবা তার একটু আভাস পেয়েই পূর্ণ গতিতে দ্রুত নৌকার দিকে এগিয়ে আসছিল। ওর চোয়ালের হাঁ এখন শক্ত করে বন্ধ, আর ও জলের ঠিক নিচে দিয়ে দ্রুত গতিতে সাঁতরে আসছে। ওর পিঠের উঁচু পাখনা সোজা তীরের মতো জল কেটে চলেছে। ওর চোয়ালের বন্ধ 2 ঠোঁটের ভেতর 8 সারি তীক্ষ্ণ দাঁত ভেতর থেকে বাঁকানো। বেশিরভাগ হাঙরের মতো ওর দাঁতগুলো কিন্তু সাধারণ পিরামিড আকৃতির নয়, থাবার বাঁকানো আঙুলের মতো বাঁকা। বুড়োর হাতের আঙুলের মতোই প্রায় লম্বা, আর দাঁতের দুপাশেই খুরের মতো ধার। সমুদ্রের সব মাছকে খাবার জন্যই যেন এদের সৃষ্টি করা হয়েছে। আর এগুলো এত দ্রুত গতি, এত শক্তিশালী আর এমন অস্ত্র সজ্জিত যে ওদের কোনো শত্রু নেই। এখন ও মাছটার রক্তের টাটকা গন্ধ পেয়ে গতি বাড়িয়েছে, আর পিঠের নীল পাখনা দ্রুত জল কেটে এগিয়ে আসছে। যখন বুড়ো ওকে আসতে দেখল, তখন বুঝলো যে এই হাঙরটার কোনো ভয় ডর নেই, আর ও যা চায় ঠিক তাই করবে। বুড়ো হাঙরটার এগিয়ে আসা দেখতে দেখতে হারপুনটা দড়ি বেঁধে তৈরি রাখলো। মাছটাকে বাঁধার জন্য দড়িটা কাটতে হয়েছিল বলে হারপুনের দড়িটা ছোট হয়ে গেছে। হাঙরটা দ্রুত পাঁচগলুয়ের কাছে এগিয়ে এলো, আর যখন ও মাছটাকে আক্রমণ করলো, বুড়ো দেখলো ওর বিরাট হাঁ করা মুখ, ওর দুটো অদ্ভুত চোখ, আর মাছটার লেজের ঠিক ওপরের মাংসের ওপর বসে যাওয়া ওর 2 সারি তীক্ষ্ণ দাঁত। হাঙরটার মাথাটা জলের ওপর রয়েছে, আর পেছনটা জলের ওপরে উঠে আসছে, আর বুড়ো দেখতে পাচ্ছে ওই বিশাল মাছের শরীর থেকে চামড়া সমেত মাংস ছিঁড়ে নিচ্ছে হাঙরটা। ঠিক এমনই সময় ও হাঙরটার মাথায়, যেখানে 2 চোখের মধ্যবর্তী রেখাটা নাক থেকে সোজা পিছনে চলে যাওয়া রেখাটার সঙ্গে কাটাকুটি করেছে, সেই বিন্দুতে হারপুনটা আমূল বসিয়ে দিল। আসলে এরকম কোনো রেখারই অস্তিত্ব নেই, কেবল হাঙরটার বিরাট ভারী মাথাটা আর বড় বড় 2টো চোখ, আর সব কিছু গিলে খাবার রাক্ষসে হাঁ। কিন্তু ওর মস্তিষ্কটা ঠিক ওই জায়গায়, আর বুড়ো ঠিক ওই জায়গায় হারপুনের ফলাটা ঢুকিয়ে দিল। ওর 2 রক্তাক্ত ক্ষতবিক্ষত হাত দিয়ে শরীরের সর্বশক্তি দিয়ে ঢুকিয়ে দিল। কোনো আশা নেই। দৃঢ় সংকল্প মনে চরম বিদ্বেষে ও হারপুনটা গেঁথে দিল। হাঙরটা উল্টে গেল, আর বুড়ো দেখল ওর চোখ দুটোতে প্রাণের সাড়া নেই। তারপরেই হাঙরটা আবার ওলট পালট খেল, আর দড়িটা ওর শরীরে 2 পাক জড়িয়ে গেল। বুড়ো বুঝতে পারছে যে হাঙরটা মরেই গেছে, কিন্তু হাঙরটা বোধহয় মৃত্যুকে মেনে নিতে পারছে না। তারপর চিত হয়ে লেজ আঁচড়াতে আঁচড়াতে আর হাঁ চোয়াল খোলা বন্ধ করতে করতে হাঙরটা একটা স্পিডবোটের মতো জলটাকে যেন চষে ফেলতে লাগলো। যেখানে ও লেজ আঁচড়াচ্ছে সেখানে জল সাদা হয়ে উঠছে, আর শরীরের 3/4 জলের একেবারে ওপরে। এমন সময় দড়িটা টান টান হয়ে কাঁপতে কাঁপতে পট করে ছিঁড়ে গেল। হাঙরটা কিছুক্ষণ জলের ওপর স্থির হয়ে ভেসে রইল, আর বুড়ো ওকে দেখতে থাকলো। তারপর ধীরে ধীরে জলের নিচে তলিয়ে গেল। প্রায় 40 পাউন্ড মাংস নিয়ে গেল। হ্যাঁ, প্রায় 40 পাউন্ড।
আমার হারপুনটা আর বাকি দড়িটাও নিয়ে গেল। আর এখন আমার মাছটার শরীর থেকে আবার রক্ত ঝরা শুরু হয়েছে। আর এবার আরো হাঙর আসবে, আরো হাঙর আসবে। এখন দুঃসময় আসছে, আর আমার হাতে হারপুনটা পর্যন্ত নেই। দেন্তসোটা বড় শক্তিশালী, বুদ্ধিমান, দক্ষ এবং নৃশংস ছিল, কিন্তু আমি ওর চেয়েও বেশি বুদ্ধিমান। না, তা হয়তো নয়, হয়তো আমার হাতে ওর চেয়েও ভালো অস্ত্র ছিল। বুড়ো, তুমি বেশি ভেবো না। যে গতিপথে এগোচ্ছ সেই পথেই চলো, আর যখন বিপদ আসবে তখন তাকে প্রতিহত করো। বাতাস এখন জোর বইছে, আর নৌকা পালের হাওয়ার ভালোই চলছে। ও মাছটার সামনের দিকটা কেবল দেখছে, আর মনে আশার সঞ্চার হচ্ছে। ইতিমধ্যে 2 ঘন্টা কেটে গেছে, ওর নৌকা চলছে। ও 5 গলুইয়ের ঠেসান দিয়ে বিশ্রাম নিচ্ছে, আর মাঝে মাঝে মার্লিন মাছটার এক টুকরো মাংস নিয়ে চিবোচ্ছে, যাতে বিশ্রামও পায় আর গায়ে জোরও হয়। ঠিক এমনি সময় ও 2টো হাঙরের প্রথমটাকে দেখতে পেল। আয় গালানুস, আয় আয়, চলে আয় গালানুস। ওরা এলো, কিন্তু ম্যাকো হাঙরটা যেভাবে এসেছিল সেভাবে নয়। একটা উল্টে গিয়ে নৌকার তলায় দৃষ্টির আড়ালে চলে গেল, আর নৌকার ঝাঁকুনি থেকে বুড়ো বুঝতে পারল ওটা মাছটাকে কামড়ে টানাটানি করছে। অন্যটা ওর হলদে চেরা চোখে বুড়োকে দেখতে দেখতে প্রচণ্ড গতিতে ওর অর্ধ বৃত্তাকার চোয়াল হাঁ করে মাছটাকে আক্রমণ করলো, ঠিক সেইখানে যেখান থেকে ইতিমধ্যেই প্রথম হাঙরটা মাংস কেটে নিয়েছে। ওর বাদামি মাথার ওপর দিক থেকে পিছন দিক পর্যন্ত, যেখানে ওর মস্তিষ্ক আর মেরুদণ্ডের যোগ, সেখানকার রেখা বরাবর ওই সংযোগস্থলে বুড়ো বৈঠায় বাঁধা ছুরিটা সবেগে ঢুকিয়েই বার করে নিল, আর সঙ্গে সঙ্গে হাঙরটার বিড়ালের মতো হলদে চোখের ভেতর আমূল বসিয়ে দিল। ওই হাঙরটার মাছের গায়ের কামড় আলগা হয়ে গেল, আর যেটুকু মাংস ও কামড়ে তুলে নিতে পেরেছিল মরতে মরতেও সেটুকু গিলে নিয়ে জলের অতলে তলিয়ে গেল। নৌকাটা তখনও ঝাঁকানি খাচ্ছে, কারণ অন্য হাঙরটা নৌকার তলা থেকে মাছটার মাংস কামড়ে কামড়ে খেয়ে শেষ করছে। বুড়ো পালটা খুলে দিল যাতে নৌকাটা ঘুরে যায় আর তলা থেকে হাঙরটা বেরিয়ে আসে। যখন ও হাঙরটাকে দেখতে পেল, ও নৌকার পাশে ঝুঁকে হাঙরটাকে খোঁচা মারল, কিন্তু ছুরিটা ওর গায়ের শক্ত চামড়া ভেদ করে ওর মাংসে গিঁথতেই পারল না। এইভাবে গাঁথতে গিয়ে ওর 2টো হাত আর কাঁধে বেশ চোট লাগলো, কিন্তু হাঙরটা জলের ওপর মাথা তুলে দ্রুত বেগে ফিরে এলো। আর যখন ওর নাকটা জলের ওপর ভেসে উঠে মাছটার গায়ে ঠেকেছে, তখনই বুড়ো ওর চ্যাপটা মাথার ঠিক মাঝখানে ছুরিটা বসিয়ে দিল। তারপর ছুরিটা বের করে নিয়ে আবার ঠিক একই জায়গায় ছুরি বিধিয়ে দিল। হাঙরটা তখনও মাছটাকে কামড়ে ধরে ঝুলছে। বুড়ো এবার ওর বাঁ চোখের মধ্যে ছুরিটা বসিয়ে দিল, তখনও হাঙরটা কামড় আলগা করেনি। ও, এতেও হলো না। আর এবার ও মেরুদণ্ড আর মস্তিষ্কের মাঝামাঝি জায়গায় ছুরিটা আমূল বিধিয়ে দিল। ওই মোক্ষম মারটা এখন বেশ সহজেই করা গেল, আর বুড়ো টের পেল হাঙরটার কোমলান্থি 2 টুকরো হয়ে গেছে। তারপর বুড়ো বৈঠাটা ঘুরিয়ে নিয়ে হাঙরটার বন্ধ চোয়াল খোলবার জন্য ওর মুখের মধ্যে ছুরিটা ঢুকিয়ে মোচড় দিল। তখন হাঙরটার কামড় আলগা হয়ে হাঙরটা তলিয়ে যেতে যেতে বুড়ো বলে উঠল, যা যা গালানুস, 1 মাইল নিচে নেমে যা। ওখানে তোর বন্ধুকে দেখতে পাবি, কিংবা তোর মাও হতে পারে। ওরা মাছটার প্রায় 4 ভাগের 1 ভাগ খেয়ে নিয়েছে, আর ওই মাংসটাই সবচেয়ে ভালো ছিল। এটা একটা স্বপ্ন হলেই ভালো হতো, আর আমি যদি মাছটাকে না ধরতাম। মাছ, এইসব কিছুর জন্য আমি খুব দুঃখিত। সব ব্যাপারটাই কেমন যেন অন্যায় হয়ে গেল। আমার এত দূরে আসা উচিত হয়নি মাছ। না 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 না, উচিত হয়নি। তোমার জন্যও নয়, আর আমার নিজের জন্যও নয়। আমি দুঃখিত মাছ, আমি দুঃখিত। ও এবার নিজেকেই বলল, এখন ছুরির বাঁধনটা একবার দেখো, আর ওটা কেটে গেছে কিনা দেখে নাও। তারপর নিজের হাত দুটোকে ঠিক করো, কারণ
আরো দুঃসময় আসছে। এর পরে যে হাঙরটা এলো ওটা একটাই বেলচা নাক হাঙর। শুয়োর যেমন জাবনার গামলার দিকে ছুটে আসে ঠিক তেমনি ভাবেই ওটা এলো। অবশ্য শুয়োরের যদি অত বড় হাড় থাকে যার মধ্যে তোমার মাথা ঢুকে যেতে পারে। বুড়ো ওটাকে মাছটাকে আক্রমণ করতে দিল, আর সেই সুযোগে ওর মাথায় ঠিক মগজের মধ্যে বৈঠায় বাঁধা ছুরিটা ঢুকিয়ে দিল। কিন্তু হাঙরটা উল্টে গিয়ে ঝাঁকুনি দিয়ে পিছন দিকে সরে গেল, আর সঙ্গে সঙ্গে ছুরির ফলাটা ভেঙে গেল। বুড়ো নৌকো ঠিক পথে চালানোর জন্য বসে পড়ল। ও দেখতেই চাইল না যে মস্ত হাঙরটা কিভাবে প্রথমে পূর্ণ চেহারায়, তারপর ছোট, আরো ছোট হতে হতে শেষে জলের মধ্যে তলিয়ে গেল। আমার হাতে এখন খালি কোঁচটা আছে, কিন্তু ওটা দিয়ে বিশেষ কোনো কাজ হবে না। বাকি রইল কেবল দুটো বৈঠা, হালের হাতলটা আর ওই ছোট ডান্ডাটা। ওরা আমাকে হারিয়ে দিল। কোনো হাঙরকে ডান্ডা দিয়ে পিটিয়ে মেরে ফেলার বয়স আর আমার নেই। কিন্তু যতক্ষণ আমার হাতে বৈঠা দুটো, ছোট ডান্ডাটা আর হালের হাতলটা আছে, আমি চেষ্টা চালিয়ে যাব। আমি চালিয়ে যাব। ও আবার হাত দুটো ভিজিয়ে নেবার জন্য জলে ডোবালো। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে আসছে। আকাশ আর সমুদ্র ছাড়া আর কিছুই নজরে পড়ছে না। আগের চেয়ে বাতাসের জোর এখন অনেক বেশি, আর ওর মনে আশা হচ্ছে যে খুব জলদি ডাঙা চোখে পড়বে। তুমি খুব ক্লান্ত বুড়ো, ভেতরে ভেতরে তুমি খুব ক্লান্ত। খুব শিগগিরই অন্ধকার হয়ে যাবে, তখন আমি হাওয়ানার আলোর আভা দেখতে পাব। যদি খুব বেশি পূবের দিকে চলে গিয়ে থাকি, তাহলে ওই নতুন বেলাভূমিগুলোর কোনো একটা আলো আমি ঠিকই দেখতে পাব। এখন খুব একটা বেশি দূরে নেই। আশা করি আমার জন্য কেউ খুব বেশি উদ্বিগ্ন হয়নি। হ্যাঁ, অবশ্য ছেলেটাই কেবল আমার জন্য দুশ্চিন্তা করবে। তবে আমি নিশ্চিত যে আমার ওপর ওর ভরসা আছে। বুড়ো মেচুওদের মধ্যে অনেকেই দুশ্চিন্তা করবে, হয়তো আরো অনেকেই করবে। আমাদের শহরটা ভালো, হ্যাঁ ভালো। মাছটা একেবারে বিশ্রীভাবে ক্ষত বিক্ষত হয়ে গেছে, তাই ও মাছটার সঙ্গে আর কথা বলতে পারছে না। তখন ওর মাথায় একটা বুদ্ধি এলো। আধা মাছ, তুমি পুরো মাছ ছিলে। আমার খুব দুঃখ হচ্ছে যে আমি বেশি দূরে চলে গিয়েছিলাম। আমি আমাদের দুজনেরই সর্বনাশ করেছি, কিন্তু আমরা অনেকগুলো হাঙর মেরেছি, তুমি আর আমি দুজনে মিলে, আর অনেকগুলো সর্বনাশ করেছি। বুড়ো মাছ, তুমি নিজে কতগুলোকে মেরেছ? তোমার মাথার ডগায় ওই বর্ষা ফলকটা তো আর এমনি এমনি নেই। ও পাঁচ গলিয়ে শুয়ে নৌকার গতিপথ ঠিক রেখে চালাতে লাগলো, আর আকাশের দিকে তাকিয়ে আলোর আভা দেখা যায় কিনা লক্ষ্য রাখতে লাগলো। এখনো মাছের অর্ধেকটা আছে। ও ভাবলো, হয়তো ওর সামনের দিকের অর্ধেকটা নিয়ে আমি ডাঙায় পৌঁছতে পারবো, যদি ভাগ্য সুপ্রসন্ন হয়। কিছুটা তো ভাগ্যের সাহায্য দরকার। না 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 না, যখন তুমি সমুদ্রের অনেক ভেতরে চলে গিয়েছিলে, তখনই তুমি তোমার ভাগ্যকে অমান্য করেছ। মূর্খের মতো চিন্তা করো না, জেগে থাকো আর নৌকাটা ঠিকভাবে চালাও। হয়তো এখনো তোমার ভাগ্য প্রসন্ন হতে পারে। ভাগ্য বিক্রি হয় এমন কোনো জায়গা যদি থাকতো, তাহলে সেখান থেকে আমি কিছুটা সৌভাগ্য কিনতাম। আবার নিজেকেই জিজ্ঞেস করলো, আচ্ছা, এই কিসের বিনিময়ে আমি সৌভাগ্য কিনতাম? একটা হারিয়ে যাওয়া হারপুন, একটা ভাঙা ছুরি, আর দুটো ক্ষত বিক্ষত হাতের বিনিময়ে? হ্যাঁ হ্যাঁ, হয়তো তাই করতে। সমুদ্রে 84 দিন কাটানোর অভিজ্ঞতা দিয়ে তুমি তো ভাগ্যকে কিনতে চেষ্টা করেছিলে, আর তা প্রায় কিনেও ফেলেছিলে। আজে বাজে কথা ভাবা উচিত নয়। ভাগ্য নানান রূপ ধরে আসে, কিন্তু তাতে কি? কেউ চিনতে পারে, তবে যে চেহারাতেই আসুক না কেন, আর যে দামি হোক সে চাক না কেন,
আমি যদি কিছু ভাগ্য কিনতে পারতাম। ও যখন শহরের আলোয় প্রতিফলিত আভা দেখতে পেল, তখন মনে হয় রাত্রি 10টার কাছাকাছি। চাঁদ ওঠার আগে যেমন আকাশে একটা আভা দেখা যায়, ঠিক সেই রকম হালকা একটা আভা প্রথমে দেখা গেল। জোর হাওয়ায় অশান্ত সমুদ্রের জলের ওপর দিয়ে আলোর আভাটা তারপর পরিষ্কার ছড়িয়ে পড়ল। ও আলোর আভার মধ্যিখান দিয়ে নৌকাটা ঘুরিয়ে নিয়ে চালাতে লাগলো, আর ভাবল এখন খুব তাড়াতাড়ি ও স্রোতের মুখে এসে পড়বে। তাহলে এতক্ষণে সব শেষ হচ্ছে। হাঙরগুলো বোধহয় এখন আবার আক্রমণ করবে। কিন্তু কিন্তু অন্ধকারে কোনো অস্ত্র শস্ত্র ছাড়া কি করে একটা মানুষ ওদের সঙ্গে লড়তে পারে? ওর সারা শরীর এখন যন্ত্রণা কাতর, শক্ত হয়ে গেছে। ওর শরীরের যত ক্ষত আর শরীরের যেসব জায়গায় মাংসপেশিতে টান পড়েছিল, খিঁচ ধরেছিল, সমস্ত এখন রাতের ঠান্ডায় অসহ্য ব্যথায় টনটন করছে। আর আমি লড়তে চাই না, আর আমি লড়তে চাই না। আমি কোনো মতেই চাই না যে আমাকে আবার লড়াই করতে হবে। কিন্তু মাঝরাতে ওকে আরো একবার লড়াইয়ে নামতে হলো। আর এবার ও বুঝতে পারল যে এই লড়াইটা নিরর্থক। ওরা এবার দল বেঁধে এলো, আর জলের ওপর ওদের পাখনার রেখাপথ আর ওদের শরীরের ফসফরাসের প্রভাব কেবল ওর চোখে পড়ল। ওদের পুরো দলটাই মাছটার উপর ঝাঁপিয়ে পড়ল। ও ওদের মাথা লক্ষ্য করে ডান্ডা চালালো, আর শুনল ওগুলো মাছটার নিচের দিকে মাংসে দাঁত বসিয়ে মাংস ছিঁড়ছে, আর ঝাঁকুনিতে নৌকা দুলছে। অন্ধকারেই আন্দাজে বেপরোয়া ডান্ডা চালিয়ে গেল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওর ডান্ডাটা কোনো একটা হাঙর কামড়ে ধরল, আর ডান্ডাটা ওর হাত থেকে ছিটকে গেল। ও হাল থেকে হাতলটা এক ঝটকায় খুলে নিয়ে দুই হাতে ওটা ধরে পাগলের মতন সামনে হাঙরদের উপর চালাতে লাগলো। কিন্তু ওরা তখন নৌকার গলুইয়ের দিকে সরে গেছে, আর একটার পর একটা মাছটার ওপর ঝাঁপিয়ে পড়ে মাংস ছিঁড়ে নিচ্ছে। জলের তলায় ওদের মুখে মাংসের টুকরোগুলো জলজল করছে, আর ওরা আবার ঘুরে এসে মাছটার ওপর ঝাঁপাচ্ছে। সবশেষে একটা হাঙর যখন মাছটার মাথায় কামড় বসালো, তখন ও বুঝলো যে সব শেষ হয়ে গেছে। মাছটার ভারী মাথাটা হাঙরটা কামড়ে ধরেছে, কিন্তু ছিঁড়ে নিতে পারছে না। আর বুড়ো হাঙরটার মাথায় হাতলের ডান্ডাটা সপাটে চালালো, একবার, দুবার, আবার। ও শুনতে পেল হাতলটা মরমর করে ভেঙে গেল, আর ওই ভাঙা ডান্ডার ফাটা চটা ডগা দিয়েই ও হাঙরটার গায়ে আঘাত করল। হাঙরটার গায়ের মাংসে ভাঙা ডান্ডার ডগাটা ঢুকে যেতেই ও বুঝতে পারল ভাঙা কাঠের ডগা তীক্ষ্ণ ছুঁচের মতন হয়ে আছে, আর তাই আবার ওটা হাঙরের শরীরে সজোরে ঢুকিয়ে দিল। হাঙরটা কামড় ছেড়ে পাক খেয়ে তলিয়ে গেল। ওটাই ছিল ঝাঁকটার শেষ হাঙর। ওদের খাবার মতো আর কিছুই অবশিষ্ট নেই। বুড়োর এখন আর শ্বাস নেবার ক্ষমতাও নেই, আর মুখের ভেতর একটা বিশ্রী স্বাদ, কিরকম তামার মতো আর মিষ্টি মিষ্টি। বুড়ো কিছুক্ষণের জন্য বেশ ভয় পেয়ে গেল, কিন্তু বেশিক্ষণ ওটা থাকলো না। ও সমুদ্রের জলে থুতু ফেলে বলে উঠল, খা খা বেটারা, খা, থুতু খা, থুতু খার স্বপ্ন দেখ যে একটা মানুষ মেরেছিস। তোরা একটা মানুষ মেরেছিস, সেই স্বপ্ন দেখ। ও বুঝে গেছে যে ওর চূড়ান্ত হার হয়েছে, যার আর কোনো প্রতিকার নেই। তাই ও পাঁচ গলিয়ে গিয়ে হালের ভাঙা ডান্ডাটা হালের খাঁজের মধ্যে ঢুকিয়ে দিল, যাতে নৌকাটা সঠিকভাবে চালাতে পারে। বস্তাটা কাঁধের চারপাশে ভালো করে জড়িয়ে নিয়ে এবারও সুস্থিরভাবে নৌকাটা সঠিক পথে চালাতে লাগলো। ও এখন নৌকা চালাচ্ছে হালকা মনে, মনের মধ্যে কোনো চিন্তা বা কোনো অনুভূতিই নেই। ও এখন সবকিছুর বাইরে, আর তাই ও এখন কেবলমাত্র বাড়ি ফেরার তাগাদায় ঠান্ডা মাথায় ভালোভাবে বুঝে শুনে নৌকা চালাচ্ছে। রাতে আর একবার কয়েকটা হাঙর এসে মাছটার গায়ে ঝাঁপিয়ে পড়ল, যেন খাবার টেবিলে পড়ে থাকা রুটির টুকরো ঠোকরাচ্ছে। বুড়ো ওদের দিকে দৃষ্টি না দিয়ে এক মনে নৌকা চালাতে লাগলো। ও কেবল অনুভব করতে পারছে নৌকাটা কি হালকা, মসৃণভাবে চলছে, কেননা ওর গায়ে তো এখন আর ভারী ওজনের বিশাল কিছু নেই। নৌকাটা বেশ ভালো,
এটা এটা বেশ মজবুত, আর হালটা ছাড়া আর কোনো ক্ষতিও হয়নি। হালটা সহজেই বদলে ফেলা যাবে। ও বুঝতে পারছে এখনো স্রোতের মধ্যে এসে পড়েছে, আর সমুদ্রের তীর ধরে ছড়ানো লোকালয়ের আলো দেখা যাচ্ছে। ওর অবস্থানটা এখন ওর জানা, আর এও জানে যে বাড়ি পৌঁছানোটা এখন আর কোনো ব্যাপারই নয়। বাতাস হচ্ছে আমাদের বন্ধু, অবশ্য সব সময় নয়, কখনো কখনো। সমুদ্রও আমাদের বন্ধু, আর ওর মধ্যেও কিছু কিছু বন্ধু আছে, শত্রুও আছে। আর বিছানা, বিছানা আমার বন্ধু, কেবল বিছানাই। বিছানাটা একটা অসাধারণ জিনিস। আবার ভাবছে, হেরে যাওয়াটা কি সহজ ব্যাপার? আগে জানতামই না এটা কত সহজ। আর কারা আমাকে হারালো? কিছু না, কিছু না, আমি বড্ড দূরে চলে গিয়েছিলাম। যখন ও ছোট জাহাজ ঘাটায় এসে নৌকা ভিড়ালো, তখন চত্বরের আলো নিভে গেছে, আর ও জানে যে সবাই তখন বিছানায়। বাতাসের জোর বেড়ে বেড়ে এখন খুব জোরে বইছে। জাহাজ ঘাটা একদম চুপচাপ। ও পাথরের স্তূপের নিচে নুড়ি পাথর বিছানো ছোট্ট জায়গাটায় নৌকা ভিড়ালো। এ সময় ওকে সাহায্য করার কেউ উপস্থিত নেই, তাই ও নৌকাটাকে যতখানি পারে ওপর দিকে একা একাই টেনে আনলো। তারপর একটা পাথরের সঙ্গে নৌকাটাকে বাঁধলো। ও মাস্তুলটা খুলে নিয়ে পাল গুটিয়ে বেঁধে ফেললো। তারপর মাস্তুলটা কাঁধে নিয়ে উপর দিকে উঠতে শুরু করলো। ঠিক তখনই ও বুঝতে পারলো যে ওর শরীরের উপর দিয়ে কি পরিমাণ ধকল গেছে। এক লহমার জন্য থেমে ও পেছন ফিরে তাকালো, আর রাস্তার আলোর প্রতিফলনে ও দেখতে পেল মাছটার বিশাল ল্যাজটা ওর নৌকার পাঁচগুলোই অনেকটা ছাড়িয়ে উঁচু হয়ে রয়েছে। ও দেখল মাছটার বিশাল লম্বা মেরুদণ্ডের সাদা হাড়ের শাড়ি, ওর কালচে হয়ে যাওয়া বিশাল মাথাটা লম্বা সরু ঠোঁট সমেত, আর মাথা আর লেজের মাঝখানেরটা সম্পূর্ণই উলঙ্গ। ও আবার উঠতে শুরু করলো, আর ওপরে উঠেই ও পড়ে গেল। কিছুক্ষণ কাঁধের উপর মাস্তুল সমেত ও পড়েই রইল। ও চেষ্টা করছে উঠে দাঁড়াতে, কিন্তু ওঠাটা এখন ওর পক্ষে বড় কঠিন। ও কাঁধের ওপর মাস্তুল নিয়ে খানিকক্ষণ ওখানেই বসে রইল, আর রাস্তার দিকে তাকালো। দূরে একটা বিড়াল নিজের কাজে রাস্তা পার হচ্ছে। ও তাকিয়ে তাকিয়ে দেখল, তারপর শুধু রাস্তার দিকেই তাকিয়ে থাকে। শেষমেশ ও মাস্তুলটাকে নামিয়ে রেখে উঠে দাঁড়ায়। মাস্তুলটা তারপর তুলে নিয়ে কাঁধে রেখে সোজা আবার রাস্তা ধরে চলতে শুরু করে। ওর চালাটায় পৌঁছতে ওকে 5 বার বসে বসে বিশ্রাম নিতে হয়। চালায় পৌঁছে ও ভেতরে দেওয়ালের গায়ে মাস্তুলটা ঠেকিয়ে রাখে। অন্ধকারে হাতড়ে হাতড়ে ও জলের বোতলটা খুঁজে নিয়ে এক ঢোক জল খায়। তারপর বিছানায় শুয়ে পড়ে। কাঁধ পর্যন্ত কম্বলটা টেনে নিয়ে পিঠ ও পা ভালো করে ঢেকে নিয়ে ও উপুর হয়ে খবরের কাগজের বিছানায় ঘুমোয়। ওর হাত সোজা মাথার ওপর দিকে ছড়ানো, হাতের তেলও চিৎ করা। সকালে যখন ছেলেটার দরজা দিয়ে উঁকি মারল, তখনও ও ঘুমোচ্ছে। বাতাস এখন এত জোরে বইছে যে কোনো নৌকাই আজ আর সমুদ্রে যেতে পারবে না। তাই ছেলেটা একটু বেলা অবধি ঘুমিয়েছে। আর প্রতিদিন সকালে যেমন আসে, তেমনই আজও বুড়োর চালাঘরে এসেছে। ছেলেটা দেখল বুড়োর শ্বাস পড়ছে। তারপরেই ও বুড়োর হাত দুটো দেখেই কাঁদতে আরম্ভ করলো। ও কফি আনবার জন্য চুপচাপ ঘর থেকে বেরিয়ে এলো, আর সারা রাস্তা কাঁদতে কাঁদতে গেল। গরম কফি ভরা পাত্রটা নিয়ে ছেলেটা বুড়োর চালায় পৌঁছে ওর পাশে চুপ করে বসে রইল, যতক্ষণ না জেগে ওঠে। একবার মনে হলো যেন এবার বুড়ো জাগবে, কিন্তু তারপরেই বুড়ো আবার গভীর ঘুমে তলিয়ে গেল। ছেলেটা বেরিয়ে রাস্তা পার হয়ে কিছু কাঠ ধার করে আনতে গেল কফিটা গরম করবার জন্য। শেষ পর্যন্ত বুড়ো জেগে উঠল। উঠে বসো না, উঠে বসো না, আগে এটা খাও। ও একটা গ্লাসে কিছুটা কফি ঢেলে দিল। বুড়ো কফিটা নিয়ে খেলো। ওরা ওরা আমায় হারিয়ে দিল মানলহীন, ওরা আমায় সত্যি হারিয়ে দিল। ও তো তোমায় হারায়নি, ওই মাছটা। না না,
তা সত্যি নয়, এটা হয়েছিল পরে। পেড্রিকো তোমার নৌকা আর সাজ সরঞ্জাম পাহারা দিচ্ছে, তুমি মাথাটা নিয়ে কি করতে চাও? পেড্রিকো পেড্রিকো ওটা কেটে টুকরো টুকরো করে মাছ ধরার ফাঁদের জন্য কাজে লাগাতে পারে। আর মুখের বর্ষাটা? বর্ষাটা তুমি চাইলে ওটা রাখতে পারো। হ্যাঁ, আমি ওটা নেব। এবার অন্যান্য ব্যাপারে আমাদের ছক করতে হবে। ওরা কি আমাকে খুঁজছিল? নিশ্চয়ই, উপকূলবর্তী বাহিনী দিয়ে আর উড়োজাহাজ নিয়ে। সমুদ্র তো বিশাল, আর তার মাঝে ছোট একটা ডিঙি নৌকা প্রায় চোখেই পড়ে না। ও লক্ষ্য করলো নিজের সঙ্গে অথবা সমুদ্রের সঙ্গে কথা বলার চাইতে অন্য কারোর সাথে কথা বলাটা কি আনন্দময়। আমি তোমার অভাব খুব অনুভব করেছি। আচ্ছা, এখন বলো, তুমি কেমন মাছ ধরলে? প্রথম দিন একটা, দ্বিতীয় দিনেও একটা, আর তৃতীয় দিনে দুটো। বাহ, খুব ভালো, খুব ভালো। এখন তাহলে আমরা দুজনে মিলে মাছ ধরবো। না 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 না, আমার ভাগ্য ভালো নয় এখন, আর আমার ভাগ্য মোটেই ভালো নয়। ভাগ্য চুলোই যাক, আমার ভাগ্য নিয়ে আমি আসবো। তোমার পরিবারের লোকেরা কি বলবে? আমি গ্রাহ্য করি না। কাল দুটো ধরেছিলাম, কিন্তু এখন থেকে আমি তোমার সাথেই মাছ ধরতে যাব, কারণ আমার এখনো অনেক কিছু শেখার আছে। আমাদের একটা ভালো দেখে মারাত্মক বল্লম জোগাড় করতে হবে, আর ওটা সব সময়ই নৌকায় রাখা থাকবে। একটা পুরনো ফোর্ড গাড়ির স্প্রিং দিয়ে তুমি ওটার ফলাটা বানাতে পারো। গুয়ানা বাকোয়াতে গিয়ে আমরা ওটা সান দিয়ে নিয়ে আসব। ওটা খুব ধারালো, তীক্ষ্ণ হতে হবে, কিন্তু আগুনে পোড়ানো চলবে না, তাহলে ভেঙে যাবে। আমার ছুরিটা ভেঙে গিয়েছে। আমি আর একটা ছুরি জোগাড় করব, আর স্প্রিংটা ভালো করে শান দিয়ে নেব। ভারী বাতাসের আর কতদিন আছে? বোধহয় 3 দিন, বেশিও হতে পারে। আমি সবকিছু ঠিকঠাক করে রাখবো। বুড়ো, তোমার হাত দুটো তাড়াতাড়ি সারিয়ে নাও। কি করে হাতের যত্ন নিতে হয় আমি জানি। রাত্রিরে আমি থুতু ফেলেছিলাম, কি বিশ্রী ধরনের, আর মনে হয়েছিল আমার বুকের ভেতর কিছু ভেঙে গেছে। ও সবকিছুই সারিয়ে নাও। আমি যে কদিন ছিলাম না, সেই কদিনের কোনো খবরের কাগজ পেলেও নিয়ে আসবে। তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো, কারণ আমার অনেক কিছুই শিখতে হবে, আর তুমি আমাকে সব শেখাবে। তুমি খুব কষ্ট পেয়েছো না? খুব কষ্ট, খুব। আমি তোমার খাবার আর কাগজ নিয়ে আসি। ভালো করে বিশ্রাম নাও বুড়ো। আমি ওষুধের দোকান থেকে তোমার হাতের জন্য ওষুধও নিয়ে আসবো। আচ্ছা, শোনো না, এই পেড্রিকোকে বলতে ভুলো না যে মাছের মাথাটা ওর। ঠিক আছে, ঠিক আছে, মনে থাকবে। যখন ছেলেটা বাইরে বেরিয়ে প্রবাল পাথরের ক্ষয়ে যাওয়া রাস্তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, তখন ও আবার কাঁদতে শুরু করেছে। সেদিন বিকেলে চত্বরে একদল পর্যটক এসেছে, আর সমুদ্রের জলে যেখানে খালি বিয়ারের কৌটো আর মরা ব্যারাকুডা মাছগুলো ভাসছে, সেদিকে তাকিয়ে ওদের দলের একজন দেখতে পেল একটা বিশাল লম্বা সাদা মেরুদণ্ড, আর তার শেষ প্রান্তে একটা বিশাল লেজ জোয়ারের ঢেউয়ে উঠছে, নামছে, দুলছে, আর জাহাজ ঘাটায় ঢোকার মুখে বাইরের দিকে পূব হাওয়ায় সমুদ্র ফুলে ফুলে উঠছে। ওটা কি? টিরুবন, এ সার্ক। সাগরের এত সুদর্শন সুগঠিত সুন্দর লেজ হয়, জানতাম না তো। আমিও না। রাস্তার অপর দিকে ওর চালা ঘরে বুড়ো আবার ঘুমিয়ে পড়েছে। এখন ও উপুর হয়েই ঘুমাচ্ছে, আর ছেলেটা ওর পাশে বসে ওর দিকে লক্ষ্য রাখছে। বুড়ো এখন সিংহদের স্বপ্ন দেখছে। শেষ হলো বেঙ্গলি স্টোরি স্টেশনের আজকের নিবেদন, দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আগামী সপ্তাহে আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হবে বেঙ্গলি স্টোরি স্টেশন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।